ডায়াবেটিস একটি কমন একটি রোগ। অথবা প্রত্যেকের ঘরে বা বাড়িতে কারো ভাই, কারো বোন অথবা কারো মা, কারো বাবা কেউ না কেউ আক্রান্ত আছে। সত্যিকারে যাদের পরিবারে ডায়াবেটিসের রোগী রয়েছে তাদের কিন্তু একটি দুশ্চিন্তা সবসময় থেকে যায়। বারবার পরীক্ষা করাতে হয়, কখনো ডায়াবেটিসের সুগার লেভেলটা ফল করে, কখনো মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে। এই নিয়ে বিপাকে পড়ে যাচ্ছে মানুষ। এই ডায়াবেটিসের চিকিৎসা এটা যেন আমাদের নিত্যদিনের একটি সঙ্গী, ডায়াবেটিসের সাথেই যেন আমাদের একটি বসবাস। কেন ডায়াবেটিস এত বেশি প্রকোপ আকার ধারণ করছে এবং কেন এটি মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে, বিশেষ করে এই করোনার এই ক্রান্তিকালে যারা ডায়াবেটিসে ভুগছে তারা জন্য কিন্তু একটি বিপদ সংকেত। কারণ এটি একটি কোমরবিডিটি এবং তারা বেশি আক্রান্ত হয়ে তারা আসলে সত্যিকারে একটু খারাপ একটি অবস্থায় তারা অতিক্রান্ত করছে। আর সেই ভাবনাটাকে এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই রাজ টিভির নতুন এই আয়োজন ডায়াবেটিস সলিউশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট ডায়াবেটিস সলিউশন পাওয়ার্ড বাই ভিগলিমেট। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করে থাকি যুগের সাথে, চাহিদার সাথে তাল মিলিয়ে নিত্য নতুন এইরকম স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এই উপহার হিসেবে আজকে এগিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নতুন আয়োজন ডায়াবেটিস সলিউশন। প্রিয় দর্শক, জানিয়ে রাখি আজকের এই আয়োজনের প্রথম পর্বে আমরা আলোচনা করব ডায়াবেটিসের ঝুঁকি এবং এর প্রতিরোধ বিষয়ে। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে আজকে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক, জনপ্রিয় মুখ, প্রিয় শিক্ষক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ স্যার। ধন্যবাদ বাসুদেব স্যার, আমাকে আপনাকে আমন্ত্রণ অনেক জানার অনেক জন্য। স্বাগত। আসলে ডায়াবেটিস এবং হরমোন জনিত যে কোনো রোগের যদি নতুন কোনো কিছু ঘটতে যায়, নতুন কিছু আয়োজন হতে যায়, সেক্ষেত্রে ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ স্যারের নামটি আসলে সামনের কাতারে চলে আসে, প্রথমে চলে আসে। এবং বরাবরের মতন স্যার আপনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমাদেরকে। এবং সেই সাথে স্যার জানিয়ে রাখছি আজকের এই পুরো আয়োজনের সায়েন্টিফিক পার্টনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজকের আমাদের সম্মানিত অতিথিকেও আমাদেরকে আমরা একটু যুক্ত করতে চাই এবং সম্মানিত অতিথির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শুরু হবে। আজকে ডেকে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে, প্লিজ। আমাদের এই আয়োজনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর আমাদের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যিনি যুক্ত থাকবেন আমাদের সাথে, অবশ্যই একটু পরে তিনি যুক্ত হবেন। আমরা শুরুতে একটু চলে যাই। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যারা ডায়াবেটিসের যে কোনো ঝামেলায় ভুগছেন অথবা ডায়াবেটিসকে কিভাবে আপনি প্রতিরোধ করবেন, কি ডোজে আপনি ইনসুলিন ব্যবহার করবেন, মা বাবাকে কিভাবে আরো ভালো রাখতে পারেন, এই বিষয়ে যে কোনো প্রশ্ন আজকে কিন্তু আপনারা রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে করতে পারেন এবং আমাদের আজকে বিশেষজ্ঞ অতিথি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিবে বলে আমরা বিশ্বাস করি। এবং এজন্য যেটি করতে হবে, রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনি আপনার নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্নটি করুন। স্যার, প্রথমেই চলে যাচ্ছি আপনার কাছে একটু প্রাক ভূমিকায়, যে ডায়াবেটিস এই রোগটার আসলে কি, এই যে ডায়াবেটিস নিয়ে আমরা যে এত বেশি আতঙ্কিত, এই রোগটা বেসিক্যালি কি, আমার মানব শরীরের কোন জায়গাটাতে প্রবলেম হলে আসলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? কোয়েশ্চেন যে ডায়াবেটিসটা আসলে কি। তো যেটা হচ্ছে যে ডায়াবেটিসটা হচ্ছে একটা হরমোন জনিত রোগ। আমাদের শরীরে অনেক অনেক হরমোন থাকে, তার মধ্যে একটা হরমোন হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা আমাদের শরীরের অগ্ন্যাশয় বলে একটা অঙ্গ থাকে, সে অগ্ন্যাশয়ের বিটা সেল থাকে, সেখান থেকে ইনসুলিন তৈরি হয়। কখনো যদি এরকম হয় যে ইনসুলিন ভালোভাবে তৈরি হচ্ছে না, অথবা যে ইনসুলিন তৈরি করছে সেটা শরীরে কাজ করতে পারছে না, আমাদের গ্লুকোজ কোষের ভিতর ঢুকাতে পারছে না, গ্লুকোজটা আমাদের রক্তে ভাসতে থাকে চিনি আকারে এবং নানান রকম জটিলতা তৈরি করতে থাকে। এই যে ইনসুলিনের অভাবে অথবা ইনসুলিনের কার্যকারিতার অভাবে সুগার বেড়ে গিয়ে যেসব জটিলতা তৈরি হয়, এরই আরেক নাম হচ্ছে ডায়াবেটিস। আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখন ডায়াবেটিসের নাম শুনেছেন। এবং এই যে আপনারা অনুষ্ঠান করছেন, রাজ টিভিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এই ধরনের যে সচেতনতামূলক যে অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই যে স্বাস্থ্য সচেতনতা তৈরি হচ্ছে, এটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ বাসু।
থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এই যে যে ডায়াবেটিস আমরা বলে থাকি, এই রোগটা আপনি বললেন যে রক্তে যদি শর্করার পরিমাণ বেড়ে যায় সেটি একটি ডায়াবেটিস বলে আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করে থাকি। এবং কি কি উপসর্গ দেখা দিলে আমরা বুঝতে পারবো যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে? অর্থাৎ আমরা যদি তাদের উপসর্গ বা লক্ষণ কি কি রয়েছে, একটি মানুষের রোগের বহিঃপ্রকাশটা কি, একটু যদি স্যার আমাদেরকে বুঝিয়ে বলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রশ্নটা সবাই করেন যে আসলে আমার যে ডায়াবেটিস হয়েছে আমি কিভাবে বুঝতে পারবো। তো এটার চারটা প্রধান যে লক্ষণ, কার্ডিনাল সাইন বলি আমরা, এই চারটা প্রধান লক্ষণ দেখার মাধ্যমে বোঝার মাধ্যমেই আসলে বোঝা যায় যে আপনার ডায়াবেটিস হয়েছে কিনা। যদি কারো ঘন ঘন পেশাব হতে থাকে, যদি কারো বেশি বেশি পিপাসা পায়, যদি কারো ওজন কমে যেতে থাকে, যদি কারো প্রচন্ড ক্ষুধা পায়, তাহলে ধরতে হবে যে এই তিনটা চারটা সমস্যা যদি একসাথে কারোর শরীরে থাকে তাহলে মোটামুটি নিশ্চিতভাবে ধরা যায় তার ডায়াবেটিস হওয়ার একটা জোর সম্ভাবনা আছে। তো আমি মনে করি যে এই ধরনের যে সিমটম, আর আনকমন কিছু জিনিস আছে যেমন হচ্ছে ঘা শুকাচ্ছে না, যৌন দুর্বলতা দেখা দিচ্ছে, ভীষণ দুর্বল লাগছে, সারাদিন ঝিমাচ্ছে, শরীর হাত পা কামড়াচ্ছে, এই ধরনের যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো যে তার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রাইভেট পার্টস, কেমন মেয়েদের মাসিকের রাস্তার কাছাকাছি অথবা ছেলেদের পুরুষাঙ্গের কাছাকাছি যদি ভীষণ চুলকায়, এটাও কিন্তু একটা লক্ষণ যে ডায়াবেটিস হয়ে যাচ্ছে বলে মনে হয়। হ্যাঁ, যে সুগার যেতে থাকে ইউরিন দিয়ে, এবং এই সুগার হচ্ছে ফাঙ্গাসের জন্য খাদ্য, সেজন্য ওইখানে ফাঙ্গাস গ্রো করে প্রাইভেট পার্টে, ওইখানে চুলকায়। সুতরাং এই যে বললাম কমন এবং আনকমন সিমটম গুলো, এর সমাহার যদি কারো শরীরে থাকে তাহলে ধরতে হবে যে তার ডায়াবেটিস হয়েছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলেন, এবং এটি কিন্তু সবারই জানার দরকার আছে যে কখন আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিস শরীরে বাসা বেঁধেছে। স্যার যে লক্ষণগুলোর কথা বললেন, অতএব এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের সতর্ক হতে হবে। আপনি আহ এই বিষয়ে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। স্যার, আপনি বলছিলেন যে যদি ঘন ঘন কারো প্রস্রাব হয়ে থাকে, বা আপনি যেটি বললেন যে অনেক সময় বলে যে আমার প্রস্রাবের সাথে কিছু একটা বের হয়ে যাচ্ছে, এরকমও কিছু রোগী আমাদেরকে কমপ্লেন করে থাকে। অনেক সময় সাধারণ মানুষজন এটাকে ধাতু বলে থাকে, যে আমার ধাতু বের হয়ে যাচ্ছে। এই ধাতব পদার্থটা বেসিক্যালি কি? তাদের আসলে এখানে যে মিথ গুলো রয়েছে, একটু যদি স্যার ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আহ বোঝা যায় না, কিন্তু যখন কারো কিডনি খারাপ হয়ে যেতে থাকে ইউরিন সুগার গিয়ে, তখন আসলে এই যে আমাদের ফ্রদি ইউরিন বলি আমরা, যে ফেনা ফেনা ইউরিন যাওয়া, সেটা একটা অনেক সময় যায়। তো এইটা একটা লক্ষণ। আরেকটা হচ্ছে যে আপনি পেশাব করলেন, দেখা যাচ্ছে যে ফ্লাশ ঠিক মতো না করলে দেখা যাচ্ছে যে, এটা খুব আদিকালে এটা দিয়ে ধরা হতো যে আপনার দেখা যাচ্ছে যে ওইখানে যদি পিঁপড়ার আক্রমণ হয়, কেমন, এটা আদিকাল থেকে এরকম ভাবে মানে মানুষ বুঝে আসছে যে এখানে মিষ্টি জাতীয় পদার্থ কিছু যাচ্ছে ইউরিনের সাথে, যার ফলে। আর সাদা সাদা যাওয়া যেটা, কেমন, একটা হচ্ছে যে আপনার যেটাকে বলি আমরা এসটিডি বলি, কেমন, যৌন রোগ যেটাতে বলা হয়, যে এখানে সিফিলিস, গনোরিয়া গনোরিয়া ইনফেকশন হলে অনেক সময় এরকম যায়। আবার কোনো কারণ ছাড়াই, কেমন, নর্মালি এটা তো একটা ইউরিনের যে রাস্তাটা, হ্যাঁ, এখানে তো এই রাস্তাটা তো ক্লিয়ার রাখতে হবে, তাই না? এই রাস্তাটা ক্লিয়ার রাখে, যেমন মুখের মধ্যে সবসময় লালা আসে না, যদি লালা না আসতো তাহলে কি হতো, আমাদের মুখটা শুকিয়ে যেত, বন্ধ হয়ে যেত, এদিক দিয়ে খাবার যেত না। সেরকম ইউরিনের রাস্তাটা যদি ভেজা না থাকে, ইউরিনের রাস্তায় যদি মিউকাস না থাকে, তাহলে তো আসলে ইউরিন বের হবে না। এখানে আপনাদের যে কন্টিনিউটি, তার যে অরিফিসটা, তার যে ছিদ্রটা, এটা তো মেনটেন করার জন্য কন্টিনিউয়াস একটা তরল পদার্থের মতো সিক্রেশন হয়। হ্যাঁ, তো এটা দেখে অনেক সময় অনেকে মনে করেন যে আমার মনে হয় আহ সমস্ত শক্তি চলে যাচ্ছে এদিক দিয়ে। এইগুলোকে বলে ধাত সিনড্রোম। এটা একটা রোগ আছে, মানসিক রোগ বলে থাকি এটা, যেটা রোগ না সেটাকে রোগ বলাটায় এটা হচ্ছে এক ধরনের এবং মনোবৈকল্য আমরা বলে থাকি। হ্যাঁ, মানুষের যে মনস্তাত্ত্বিক দুর্বল জায়গাটাকে পুঁজি করে অনেকে কিন্তু অপচিকিৎসা দিয়ে আছে। বিশেষ করে আমরা জানি হ্যাঁ, অনেক হ্যাঁ, ক্যান্সাররা তারা বাইরে বিভিন্ন ধরনের গাছগাছালি, বিভিন্ন ধরনের অনেক কিছু দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে। অনেক সময় আমরা ক্যাম্পেইন শুনি যে তারা অষ্টধাতুর আংটি বানিয়ে তাদেরকে পরিয়ে দিচ্ছে, তার সবকিছু ঠিক হয়ে যাবে। তো এটা স্যার এরই কতটা অপচিকিৎসা বলে আপনি মনে করেন? এরই আরেক নাম হচ্ছে প্রতারণা।
এই যে আপনি বললেন যে এই ধরনের চিকিৎসা অপচিকিৎসা, এরই আরেক নাম হচ্ছে প্রতারণা। তো এই ধরনের প্রতারণা, এই ধরনের ক্যানভাসারদের বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হওয়া, হ্যাঁ, যে চিরতরে ভালো হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে, এবং যেটা নর্মাল যে অঙ্গটা সেটাকে অ্যাবনর্মাল মানুষের কাছে প্রতিপন্ন করে তাকে প্রতারিত করা, এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার, আপনার রাস্তাঘাটে দেখলেই দেখতে পাবেন। তো এইগুলো থেকে আমাদের জনগণকে আসলে সচেতন হতে হবে এবং সরকারকেও এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি। অলরেডি আমাদের তো অনেক সচেতন করছেন জনগণকে সরকার, এবং বিভিন্ন রকম পদক্ষেপও নিচ্ছেন। আমরা আশা করি যে এই ধরনের অনিয়ম এগুলো দূর হয়ে যাবে, আমরা আশা করি। বাসুদেব, কথা শুনতে পাচ্ছি না আমরা। আপনারা দেখছেন রাজ টিভির স্পেশাল এপিসোড স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত ডায়াবেটিস সলিউশনের প্রথম পর্ব পাওয়ার্ড বাই ভিগ্লিমেট। এবং এই আয়োজনে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট জনাব রাশেদুল বারী ভাই। প্লিজ ওয়েলকাম জনাব রাশেদুল বারী ভাই টুডেস ফার্স্ট এপিসোড অফ ডায়াবেটিস সলিউশন। কেমন আছেন আপনি? জি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে। সত্যিকার অর্থে আজকের এই অনুষ্ঠানে প্রথম পর্ব, এবং ডায়াবেটিস সলিউশন ভিগ্লিমেট এই অনুষ্ঠানে ইন্দ্রজিৎ স্যারকে দেখে খুব ভালো লাগছে। স্যারকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে স্যারের মূল্যবান বক্তব্য আমরা শুনবো, এবং আজকের যে বিষয় যে ডায়াবেটিসের স্বাস্থ্য ঝুঁকি এবং ঝুঁকি প্রতিরোধে করণীয়, এবং এই বিষয়ে স্যারের অনেক অভিজ্ঞ। স্যারের অভিজ্ঞতার আলোকে আজ আলোচনা বিষয়বস্তু আজকে সেটা সঠিকভাবে আমাদের যারা দর্শকরা রয়েছেন, যারা যুক্ত হয়েছেন, লাইভে রয়েছেন, সবাই উপকৃত হবেন স্যারের কাছ থেকে। স্যারের মূল্যবান বক্তব্য স্যার খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, প্রাঞ্জল ভাষায় আসলে কঠিন বিষয়গুলিকে খুব সহজভাবে উপস্থাপন করেন। সো ইন্দ্রজিৎ স্যারের কাছ থেকে আজকে আমরা এই বিষয়ে বিশেষভাবে আলোচনাটা শুনবো। অবশ্যই আমরা জানি, বিশ্বাস করি যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দর্শকরা যুক্ত আছেন তারা উপকৃত হবেন। স্যার, ইন্দ্রজিৎ স্যার, আপনাকে আবারও এই অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা স্কয়ার ফার্মার তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাই, আপনাকে অভিবাদন জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভি, বিশেষ করে ডক্টর বাসুদেব, আপনাকে অবশ্যই আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এই ধরনের একটা অনুষ্ঠানে আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য। আমরা স্কয়ার পরিবার আমরা গর্বিত এবং আনন্দিত এই ধরনের অনুষ্ঠানের সাথে থাকতে পেরে। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ রাশিদুল বারী ভাই। আমরা এভাবেই চাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রাজ টিভি পরিবার একসাথে এগিয়ে যাবে এবং মানব কল্যাণে সবসময় পাশে থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনি নিশ্চয়ই আজকের এই আয়োজনটি পুরোটা সময় জুড়ে দেখবেন। এবং যেমন আমার অনেকগুলো ব্যক্তিগত কয়েরও আছে, যেমন আমার মা কিন্তু স্যারের রোগী, অর্থাৎ বিভিন্ন সময় স্যারকে বিভিন্ন সময় ডায়াবেটিসের বিষয়ে স্যারের পরামর্শ নিই। ঠিক তেমনি ভাবে প্রিয় দর্শক, আপনাদের পরিবারে যাদের মা বাবা ভাই বোন রয়েছেন ডায়াবেটিস আক্রান্ত, এখন কিন্তু একটি সুবর্ণ সুযোগ এসেছে। স্যারকে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারবেন রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে। আপনি আপনার নিজে অথবা যদি আপনার মা বাবা কেউ আক্রান্ত থাকে তাদের বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করুন। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিবেন আজকের গেস্ট এক্সপার্ট ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ইতিমধ্যে অনেক প্রশ্ন চলে এসেছে, আরো কিছু প্রশ্ন আসলে আমরা আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, স্যার কিন্তু একটু আগে যে কথাটি বলেছিলেন যে এরকম বাজার ঘাটে যে ক্যাম্পেইন গুলো করা হয়ে থাকে সেটার বিষয়ে কিন্তু এখন সতর্ক হওয়ার সময় এসেছে। আসলে এই ধরনের একটি আংটি কিন্তু আপনার কখনো ডায়াবেটিস কমাতে পারে না। এক গ্লাস পানি পড়া খেলে কিন্তু চিরতরে আপনার ডায়াবেটিস চলে যেতে পারে না। আসলে বিজ্ঞানের আলোকে চিন্তা করতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে এসে যদি আমরা এখন সেই মানধাত আমলের কুসংস্কারে পড়ে থাকি, এটা আমাদের জন্য একটি বিরাট বড় ভুল হয়ে যাবে। স্যার, আপনার কাছে একটু আসতে চাই, এই যে ডায়াবেটিস রোগীদের উপসর্গগুলোর কথা আপনি বলছিলেন, তারপর প্রাথমিকভাবে আমরা কি পরীক্ষা করে নিশ্চিত হতে পারবো যে তার ডায়াবেটিস হয়েছে? তো পরীক্ষার যেটা ব্যাপার হচ্ছে যে লক্ষণ দেখে তো আমরা সন্দেহ করি। তো
তো কারো সন্দেহ করলেই তো আর ডায়াবেটিস হয়ে যায় না, এটাকে নিশ্চিত করতে হয়, কারণ ডায়াবেটিসের চিকিৎসা করতে হলে আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে যে আপনার ডায়াবেটিস হয়েছে। তাহলে যে গোল্ড স্ট্যান্ডার্ড অথবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পরীক্ষা যেটা দিয়ে আমরা ডায়াবেটিস নিশ্চিত করতে পারি, সেটা হচ্ছে যে গ্লুকোজ টলারেন্স টেস্ট। খালি পেটে একবার সুগার চেক করবেন, আবার 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পর আরেকবার সুগার চেক করবেন। যদি দেখেন যে আপনার খালি পেটে ডায়াবেটিস 7 টাচ করেছে, আর গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যদি দেখেন যে ডায়াবেটিস 11.1 টাচ করেছে, তবেই আপনি বলতে পারবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে। এবং 3 মাসের গড়ের ডায়াবেটিস যদি কখনো 6.5 টাচ করে, তাহলেও আপনি বলতে পারবেন। এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি টাচ করে, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, এবং আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই ডায়াবেটিস নিয়ে কিন্তু হতাশা হওয়ার কোনো আমি কারণ দেখি না, কারণ ডায়াবেটিসের খুব চমৎকার চিকিৎসা এখন অ্যাভেলেবল, এবং এই চিকিৎসার মাধ্যমে আপনি একদম স্বাভাবিক যে জীবনযাপন সেটা কিন্তু আপনি করতে পারেন, এবং কোনো রকম জটিলতা ছাড়াই কিন্তু আপনি আপনার জীবন অতিবাহিত করতে পারবেন সুন্দরভাবে। বাহ, চমৎকার। আমরা অনেকগুলো আশার কথা শুনলাম স্যারের কাছ থেকে, যে আসলে যদি সঠিক সময়ে যদি আপনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে ডায়াবেটিস এটা আসলে ভয়ের কোনো কারণ নেই। এটি নিয়ন্ত্রণে রাখতে পারে আপনি সুনিশ্চিত জীবন অতিবাহিত করতে পারবেন। তবে ভয় তখনই যখন আপনি গোলমাল করে ফেলবেন, অর্থাৎ আপনার ডায়াবেটিসটাকে যদি আপনি নিয়ন্ত্রণে না আনেন। স্যার, একটু আবার আসতে চাই যে আজকে যেহেতু শিরোনামটা আমাদের এরকম, ডায়াবেটিস রোগীর স্বাস্থ্য ঝুঁকি, তো এই জায়গাটাতে আমরা একটু বেশি গুরুত্ব দিতে চাই, কারণ এই মুহূর্তে যে করোনার প্রাদুর্ভাব চলছে, এখানে আমরা বলছি যে যাদের কোমরবিডিটি রয়েছে তাদের হচ্ছে ঝুঁকির পরিমাণটা একটু বেড়ে যায়। তো ডায়াবেটিস যাদের আছে, করোনা আক্রান্ত হলে তাদের কেন ঝুঁকিটা বেড়ে যাচ্ছে? দেখুন ডক্টর বাসুদেব, গবেষণাগুলো যেটা দেখাচ্ছে যে যাদের কোনো কোমরবিডিটি নেই, তাদের মৃত্যুর ঝুঁকি হচ্ছে 0.9%, আর যাদের কোমরবিডিটি স্পেশালি ডায়াবেটিস আছে, তাদের কিন্তু মৃত্যুর ঝুঁকি প্রায় 8%, প্রায় 8 থেকে 10 গুণ বেড়ে যাচ্ছে এই স্বাস্থ্য ঝুঁকি। এই কারণটা কি? কারণ হচ্ছে যে কোভিড করোনা ভাইরাস আমাদের শরীরে ঢুকে, এবং 85% ক্ষেত্রে দেখা যায় আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ এগেইনস্টে ফাইট করে আমাদেরকে সুস্থ করে তোলে। আসলে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কিন্তু খুব যে কার্যকরী কোনো ওষুধ আবিষ্কৃত হয়েছে সেরকম কিন্তু না। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে কোভিড ভাইরাস থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে। তাইলে চিন্তা করতে হবে যে কি কি কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে, এবং ভাইরাস আপনার শরীরে জেকে বসতে পারে। এবং এই যে ফ্যাক্টরগুলো, তার মধ্যে ডায়াবেটিস হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা যদি আপনার শরীরে থাকে এবং কন্ট্রোলের বাইরে থাকে, তাহলে কিন্তু আপনার শরীরের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতার যে মাধ্যম, যে কিছু কোষ আছে যেটাকে আমরা বলি যে ইমিউন সেল, এই কোষগুলো দুর্বল হয়ে পড়ে, যেটা আপনার রোগ প্রতিরোধ, একটা ভাইরাস ঢুকলে সেটার এগেইনস্টে ফাইট করার জন্য যে কিছু কোষ আছে, কিছু সেল আছে, সেগুলো কাজ করে। যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে এই কোষগুলো কাজ করতে পারে না, যার ফলে দেখা যায় ভাইরাস আপনার, আপনি ভাইরাসকে অ্যাটাক করার আগেই ভাইরাস আপনাকে অ্যাটাক করে ফেলছে, যার ফলে আমাদের শরীরের যে মৃত্যুর ঝুঁকি এটা কিন্তু অনেক বেড়ে যায়। সেজন্য যেটা হবে যে ডায়াবেটিস যাদের আছে, তারা যেন করোনা ভাইরাসে কোনোভাবেই যেন আক্রান্ত না হয়ে যান। আর যারা করোনা ভাইরাসে আক্রমণে অলরেডি শিকার হয়েছেন, তাদের ডায়াবেটিসটা যদি খুব ভালো কন্ট্রোলে থাকে, তাহলে কিন্তু এটা থেকে কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক কমে আসে। সুতরাং ডায়াবেটিস হলে যে কোভিড ভাইরাস থেকে অনেক ভয় পাওয়ার কোনো কারণ আছে আমি সেটা মনে করি না। শুধুমাত্র সচেতনতা, আপনি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, এবং ডায়াবেটিস যদি থাকে, কোভিড আক্রান্ত হয়ে গিয়ে থাকে, তাহলে ভালো কন্ট্রোল, এই দুইয়ের মাধ্যমে কিন্তু আপনি এই কোভিড রিলেটেড ডায়াবেটিস যে কমপ্লিকেশন, সেটা থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন। কিন্তু দরকার সচেতনতা, এটা মনে রাখতে হবে খুব ভালো ভালো করে। অনেক সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন প্রিয় দর্শক। আপনারা দেখছেন রাজ টিভির এই বিশেষ আয়োজন স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডায়াবেটিস সলিউশনের প্রথম পর্ব। আজকে আমরা আলোচনা করছি ডায়াবেটিস রোগীর স্বাস্থ্য ঝুঁকি এবং ঝুঁকি প্রতিরোধের করণীয়। আর আমাদের মাঝে আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ এবং এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ স্যার। আপনারা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন, এবং যারা এখনো যুক্ত হননি, তারা রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি আমাদেরকে জানান, আপনার বয়স উল্লেখ করে। স্যার আমাদের প্রশ্নের উত্তর দিবেন, আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আমরা স্যার কয়েকটি প্রশ্ন নিতে চাই, এবং দর্শকদেরকে আমরা একটু
জানাতে চাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। নজরুল ইসলাম, নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ। বাবুল তিনি লিখেছেন ভেরি ইফেক্টিভ প্রোগ্রাম ইন দিস সিচুয়েশন, ডেফিনেটলি, থ্যাংক ইউ ভেরি মাচ। জাহিদুল ইসলাম জাহিদ তিনি লিখেছেন একটি প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নটি একটু সামনে প্লেস করার জন্য বলছি স্যারের দেখার জন্য। জাহিদুল ইসলাম জাহিদ তিনি লিখেছেন, আমার বয়স 30 বছর, 28/5/2020-এ ফাস্টিং তিনি ব্লাড সুগার করিয়েছিলেন 8.48, অর্থাৎ এখানে ইউরিনের গ্লুকোজ লিখেছে নীল, যদি ইউরিনের পরীক্ষাটি আমরা দেখতে পাচ্ছি সামনে। তার HbA1c 6.5% এবং সিরাম ক্রিয়েটিনিন 1.1 মিলিগ্রাম পার ডিএল। লিনাক্স 5 ডক্টর দিয়েছেন, ওষুধ না খেয়ে কি নিয়ন্ত্রণ সম্ভব না? মেটফরমিন না দিয়ে লিনাগ্লিপটিন কেন? ধন্যবাদ স্যার। আমার মনে হয় চমৎকার প্রশ্ন করেছেন ঠিক স্যার, আছে, যদি জাহেদ সাহেব একটা সুন্দর প্রশ্ন করেছেন। তো আপনাকে ওষুধ দেওয়া হয়েছে ভালো, যেটা হচ্ছে যে বেসিক্যালি যদিও ওষুধ দেওয়া হয়েছে আপনাকে, কিন্তু আমরা কিন্তু আপনাকে একটু অন্যভাবে বলতে চাই, যেটা হচ্ছে যে ডায়াবেটিসের কিন্তু প্রথম চিকিৎসায় আমরা এখন বলি, আগে ছিল 3D, আমরা এখন বলি 4D, 4টা ডি। 1 নম্বর ডি হচ্ছে যে ডিসিপ্লিন। আপনাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠবেন এবং ঘুমাতে যাওয়ার যে সময়টা সেটা ফিক্স থাকতে হবে, এবং কোন রকম যে অনিয়ম সেটা করা যাবে না। সময় মতো আপনি ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন, ডিনার করবেন, এবং মাঝামাঝি সময় যে 11টার খাবার, বিকেল 5টা খাবার, বেড টাইম একটু স্ন্যাক্স, অল্প অল্প করে বারবার খাওয়া, যেন আপনার শরীরের যে বিপাক ক্রিয়ার যে যন্ত্রগুলো আছে এর উপর যেন চাপ না পড়ে, সেজন্য আপনাকে সুষম খাদ্য খেতে হবে এবং নিয়মানুবর্তিতা পালন করতে হবে। এবং আপনি প্রতিদিন 30 থেকে 40 মিনিট করে সপ্তাহে 5 দিন হলেও আপনাকে হাঁটতে হবে। এই পদ্ধতি যদি অবলম্বন করেন, এটা এতে গেল ডায়েট এন্ড ডিসিপ্লিন, আর এক্সারসাইজ আপনাকে করতে হবে। এবং আরেকটা হচ্ছে যে ড্রিম, মানে হচ্ছে স্লিপ, আপনি কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে। এবং চতুর্থ পর্যায়ে যেটা, সেটা হচ্ছে আমাদের ওষুধ। ওষুধের গুরুত্ব কিন্তু সব থেকে কম, এটা কিন্তু আমরা সব সময় বলে থাকি। আপনি যদি ডায়েট, এক্সারসাইজ এগুলো না করে আপনি শুধু ওষুধের উপর নির্ভরশীল হয়ে যান, তাহলে কিন্তু ভালো ডায়াবেটিস মেনটেন করা খুবই ডিফিকাল্ট ব্যাপার হবে। ওষুধ আপনাকে হেল্প করবে, তাতে কোনো সন্দেহ নেই। ওষুধ ডায়াবেটিস কন্ট্রোল করে, কিডনিকে ভালো রাখে, চোখকে ভালো রাখে, হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করবে, ব্রেন স্ট্রোক থেকে আপনাকে বাঁচাবে। কিন্তু সব থেকে বেশি যেটা হেল্প করবে সেটা হচ্ছে যে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, আপনার হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া কন্ট্রোল, স্মোকিং না করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু আপনাকে বেশি বেশি আপনাকে মেনটেন করে। তো মেটফরমিন কেন দেওয়া হলো না, নিশ্চয়ই আপনার চিকিৎসক চিন্তা ভাবনা করে দিয়েছেন। অনেকের যেটা মেটফরমিনে, সেটা হচ্ছে যে অনেকের টলারেট করতে একটু অসুবিধা হয়। মেটফরমিন খেলে 10% মানুষ মেটফরমিন আসলে সহ্য করতে পারে না, যার ফলে ডায়রিয়া, বমি এগুলো হতে থাকে। জানি না, প্রথম আপনাকে মেটফরমিন 15% মানুষ কিন্তু মোটেও মেটফরমিন সহ্য করতে পারে না। এবং যাদের পেটের গন্ডগোল থাকে অথবা গ্যাস থাকে, কারো পেটে ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে, যেটাকে বলে আমরা আইবিএস, তাদেরকে মেটফরমিন দিলে দেখা যায় অনেক সময় ভীষণ ডায়রিয়া হতে থাকে। তো সেজন্য হয়তো আপনার চিকিৎসক চিন্তা ভাবনা করে আপনাকে লিনাগ্লিপটিন দিয়েছেন। তো আমি যেটা বলি, যদি আপনি মেটফরমিন সহ্য করতে পারেন তাহলে মেটফরমিন শুড বি দ্য ফার্স্ট ড্রাগ, এবং যদি সহ্য না করতে পারেন তাহলে আপনাকে যে ওষুধ দিয়েছে সেটা ভালো ওষুধ, আপনি খেতে পারেন। কিন্তু আমি বলবো যে আপনি কখনোই এই এই যে যেটা বলবো আমি, ওষুধের উপর নির্ভরশীল না হয়, প্রথম ধাপগুলো যেন আপনি ঠিক মতো মেনটেন করেন, তাহলেই আপনার ওষুধটা কার্যকরী হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যে ওষুধই খান, কোনোটাই কিন্তু আপনার শরীরে ঠিক মতো কাজ করবে না। এটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের সাথে অনেক সুধীজন যুক্ত হয়েছেন। হিমা আশরাফি তিনি লিখেছেন, নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ। আপনাদের প্রতিটি ভালো কমপ্লিমেন্টস আমাদেরকে আরো বেশি উৎসাহ প্রদান করে থাকে। রেজাউল করিম সনি তিনি একটি প্রশ্ন রেখেছেন। তিনি লিখেছেন, আই এম এ মিড লেভেল ডক্টর, ওয়াই অ্যান্ড হাউ কিটো ডায়েট শর্টেন ওন লাইফ স্পান। এই বিষয়টি নিয়ে আমরা স্যারের মতামত শুনবো। স্যার, রেজাউনুল করিম সনি নামে একজন চিকিৎসক, তিনি আপনার কাছে জানতে চেয়েছি। রেজাউল করিম, অনেক ধন্যবাদ। আপনি কেটো ডায়েট সম্পর্কে জানতে চেয়েছেন। বেসিক্যালি কেটো ডায়েট কিন্তু ইদানিং কালে খুব ক্রেজ তৈরি হয়েছে, কিন্তু কেটো ডায়েট আসলে খুব নতুন কিছু না। কেটো ডায়েট অনেক আগের একটা পদ্ধতি, যেটা আপনি জানেন, যেহেতু আপনি চিকিৎসক, আপনি জানেন যে প্রায় 100 বছর আগে কেটো ডায়েট এসছিল, এবং সেই কেটো ডায়েট
যে খিচুড়ি রোগীদের জন্য দেয়া হতো, কেমন? তো আমাদের মেডিসিনের একটা পার্ট হচ্ছে যে এভিডেন্স বেসড মেডিসিন, কেমন? এভিডেন্স বেসড মেডিসিন হচ্ছে যে আধুনিক মেডিসিনের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং এই এভিডেন্স বেসড মেডিসিন কিভাবে আসে? এভিডেন্স বেসড মেডিসিন হচ্ছে যে সাপোজ একটা ওষুধ অথবা একটা চিকিৎসা পদ্ধতি একজনকে দেওয়া হলো, এবং এই চিকিৎসা পদ্ধতি দেওয়ার পরে যে বিভিন্ন ফেজে এইটুকু ইভ্যালুয়েশন করা হয় যে এর ভালো খারাপ দিক চোখের সামনে আসতে থাকে। আপনি দেখবেন যে কোনো একটা ওষুধ দেওয়ার পরে মনে হচ্ছে প্রথমে অনেক ভালো ওষুধ, তারপরে 3 বছর পরে ওষুধটা বাজার থেকে উইথড্র হয়ে গেল, বললো যে এটা হার্ট অ্যাটাকের রেট বাড়ায়, অথবা এটা খেলে ক্যান্সার হয়, এটা খেলে ওইটা হয়, কেমন? সুতরাং এই যে এভিডেন্স গুলো, অথবা সাপোজ একটা ওষুধ বাজারে আসলে এটা যে সুবিধা, যেমন হচ্ছে যে সাপোজ SGLT2 ইনহিবিটর, আপনি যদি ডায়াবেটিসের প্রোগ্রাম, যেহেতু SGLT2 ইনহিবিটর দিলে হার্ট অ্যাটাকের রিস্ক কম, কেমন? এটা হচ্ছে এভিডেন্স, ঠিক আছে? ঠিক সেরকমই যে কেটো ডায়েট করলে, এটা অলরেডি পাবলিশ হয়েছে যে ডাটাটা অলমোস্ট 65,000 পেশেন্টের উপরে এই স্টাডিটা করা হয়েছে, এবং এভিডেন্স যেটা এসছে, এই স্টাডির রেজাল্ট হিসেবে এটা এসছে যে কেটো ডায়েট করলে মানুষের আয়ু কমে, কেটো ডায়েট করলে মানুষের হার্ট অ্যাটাকের রেট বাড়ে, কেটো ডায়েট করলে মানুষের ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, কেটো ডায়েট করলে মানুষের ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই যে এভিডেন্স বেসড মেডিসিন অথবা মডার্ন মেডিসিনের খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এভিডেন্স, কেমন? একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে এভিডেন্স, কেমন? তো থিওরি আমরা পড়ে এসেছি ফিজিওলজি, প্যাথোলজিতে, কিন্তু এখন আমরা যখন মডার্ন মেডিসিন প্র্যাকটিস করব, তখন কিন্তু আমাদের নির্ভর করতে হবে এভিডেন্সের উপরে, প্রমাণের উপর। কেমন? প্রমাণ পাওয়া গেছে স্টাডি করে যে কেটো ডায়েট করলে এই সমস্যাগুলো হতে পারে। সেই জন্য আমরা অবশ্যই বলবো যে কোনো ধরনের চিকিৎসা পদ্ধতি বা যে কোনো ধরনের প্রয়োগ করার আগে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে যে আপনি এই রোগী এই ওষুধ খাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই ডায়েট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কেমন? এই ইন্টারভেনশনের জন্য আপনি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আপনার চিকিৎসক আপনাকে বলবে। এটা হচ্ছে যে বেসিক্যালি আমি যে যারা পেশেন্ট আছেন আমাদের সবাইকে আমরা বলতে চাই যে ভিডিও দেখে আপনারা কোনো কিছুতে জাম্প দিলেন, কেমন? অথবা একটা ওষুধের নাম শুনলেন, সাথে সাথে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসে শুরু করেন, একটা ভিডিও দেখলেন এই ডায়েটটা খুব ভালো, অথবা একটা ইন্টারনেট থেকে নামিয়ে শুরু করে দিলেন। আপনি একজন নিউট্রিশনিস্টের সাথে কথা বলেন, আপনি একজন গ্রাজুয়েট MBBS ডাক্তারের সাথে কথা বলেন, বলে আপনি সিদ্ধান্ত নেন যে কোনটা আপনার জন্য ভালো হবে। কোনো কিছুই আসলে ইন্টারনেটে ভালো জিনিসও থাকে, খারাপ জিনিসও থাকে, কোনটা আপনার জন্য ভালো নিশ্চয়ই আপনার চিকিৎসক আপনাকে বলবে। প্রিয় দর্শক, এই জায়গাটাতে কিন্তু স্যার যে বার্তাটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলেন, নিশ্চয়ই যদি আপনারা বুঝে থাকেন, অর্থাৎ আপনার গুগলই যদি চিকিৎসক হতো, তাহলে এত চিকিৎসকের কিন্তু প্রয়োজন হতো না। তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়ে গিয়েছে, কারণ সেখানে একটি আউটলেট দেওয়া থাকে, কিন্তু সেটা কি আপনার জন্য প্রয়োজন কিনা, আপনার অন্যান্য সমস্যা রয়েছে কিনা, সেই হিসাব নিকাশ কিন্তু গুগল করছে না। কারণ গুগলের সাথে আপনি কথা বলে ভাবের আদান প্রদান করতে পারছেন না। এটি একটি সফটওয়্যার, এটি একটি রিটেন লিখা অনেক বিষয় থাকে, সেটা পড়ে কিন্তু আপনার নিজের শরীরে আপনি অ্যাপ্লাই করলে সেটা আসলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেতে পারে। আর এজন্য অবশ্যই আপনাকে একটি ব্যালেন্স ডায়েটের মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে। এবং যেই বার্তাটি স্যার দিলেন যে কখন আপনি ডায়েট করবেন, সেটি আপনার বয়স কত, ওজন কত, আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা, এই বিষয়গুলো সমন্বয় করেই কিন্তু একজন চিকিৎসক, একজন ডায়েটিশিয়ান আপনাকে একটি গাইডলাইন দিবে। স্যার অত্যন্ত চমৎকার একটি বার্তা দিয়েছেন আমাদের দর্শকদেরকে, এবং আশা করছি আমাদের দর্শক উপকৃত হবেন। আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, আদিয়াত মামুন, গুড প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ কামাল, নাইস ডিসকাশন, থ্যাংক ইউ ভেরি মাচ। দীপ মুখার্জি, তিনি লিখেছেন, থ্যাংকস স্যার, উড ইউ প্লিজ highlight about IGT and its complications and when to start drug management? তিনি নিশ্চয়ই একজন চিকিৎসক, একটু হ্যাঁ, আমি জিজ্ঞেস দীপ মুখার্জির কোয়েশ্চেন থেকে বোঝা যাচ্ছে উনি একজন ডাক্তার। তো ধন্যবাদ দীপ, আপনি সুন্দর কোয়েশ্চেন করেছেন। যে আইজিটি ডায়াবেটিসকে আমরা আসলে কয়েকটা স্টেজে ভাগ করে থাকি। যেমন এনজিটি মানে হচ্ছে নর্মাল গ্লুকোজ টলারেন্স, মানে তার সুগার নেই, তার ডায়াবেটিস নেই। আইজিটি মানে হচ্ছে যে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, মানে আপনি গ্লুকোজ খেলে এই গ্লুকোজটা আপনার শরীরে অ্যাসিমিলেশন হওয়া, হজম হওয়া অথবা বিপাক হওয়া, যেটা ইনসুলিনের অভাবে অথবা ইনসুলিনের কার্যকারিতার অভাবে এই যে গ্লুকোজের যে মেটাবলিজমটা ঠিক মতো হচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে গ্লুকোজ খালি পেটে ডায়াবেটিস ভালো, কিন্তু গ্লুকোজ লোড দিলেই আপনার সুগার বেড়ে যাচ্ছে, এটাকে বলে আইজিটি। কিন্তু এটা কখনোই
11.1 টাচ করবেন। এটা আপনার 7.8 থেকে শুরু করে 11.1 এর মধ্যে থাকবে, এবং 11.1 টাচ করে কিন্তু ফুল ডায়াবেটিস। হ্যাঁ, খালি পেটে ভালো, কিন্তু খাওয়ার পরেই আপনার 11.1, 7.8 থেকে 11.1 পর্যন্ত চলে যাচ্ছে। এটা বলবো আমরা আইজিটি। তো আইজিটির আসলে স্বাস্থ্য ঝুঁকি অনেক। এই যে ডায়াবেটিস, এগুলো বলে আমরা কমন সয়েল হাইপোথিসিস, মানে একই গাছের ডালপালা, যেমন ডায়াবেটিস, হার্টের রোগ, কোলেস্টেরল, ব্লাড প্রেশার, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো কিন্তু একই গাছের বিভিন্ন ডাল। কেমন? সুতরাং একটা ডাল থাকলে আরেকটা ডাল থাকার সম্ভাবনা থাকবে, একটা হলে আরেকটা হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই যে ঝুঁকিগুলোর কারণে আমাদের যে ডায়াবেটিস দেখা দিচ্ছে, সেই ঝুঁকিগুলোই কিন্তু, সেই রিস্ক ফ্যাক্টরগুলোই কিন্তু আমাদের হার্টের রোগ করছে, প্রেশার করছে, কোলেস্টেরল করছে। সুতরাং আমাদের অ্যাজ এ হোল এই জিনিসটা ম্যানেজমেন্ট করা দরকার, এবং আমাদের ঝুঁকিগুলো নিয়ন্ত্রণের জন্য ওজন কমানো দরকার। আমাদের যদি কখনো মেডিকেশন ইউজ করতে হয় সেটা করার দরকার, হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া কন্ট্রোল, এগুলো সব মেনটেন করার মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকবে। একটা কথা আপনি জিজ্ঞেস করেছেন কখন ওষুধ দিব, যখন কারো বডি ম্যাস ইন্ডেক্স, আইজিটিতে কিন্তু আমরা সবসময় ওষুধ দিই না। আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন করেন, আপনার ওষুধের দরকার না। আপনি মনে করেন আপনি ডায়াবেটিস, কিন্তু আপনার মেডিসিন লাগবে না। কেমন? কিন্তু কখন আমরা মেডিসিন দিই? যখন বডি ম্যাস ইন্ডেক্স, মানে হচ্ছে আবার ওজন এবং উচ্চতার যে অনুপাত, সেটা যদি কখনো 35-এর বেশি উঠে যায়, তখন কিন্তু এই ওষুধ খাওয়ার দরকার পড়ে। এবং মেটফর্মিন যে ওষুধটা, এটা কিন্তু দেখা গেছে যদি আমরা 5 থেকে 7% ওজন কমাতে পারি, এবং মেটফর্মিন জাতীয় ওষুধ যদি আমরা এর সাথে অ্যাড করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আইজিটি থেকে ফুল ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় 80%-এর কাছাকাছি আমরা কমাতে পারি। সুতরাং এটা একটা অনেক বড় সুযোগ, যে ওজন কমানোর মাধ্যমে, হাঁটার মাধ্যমে, খাওয়া দাওয়া কন্ট্রোল করার মাধ্যমে, এবং আলটিমেটলি যে মেটফর্মিন যদি ইনটেক করা যায় এবং নিয়ম মেনে, এই যে কাট অফটা আছে বডি ওয়েটের, এটা মেনে যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু খুব চমৎকার ভাবে আমরা এই ডায়াবেটিস যে প্রতিরোধ যেটাকে বলি আমরা, সেটা আমরা কিন্তু করতে পারবো। ধন্যবাদ দীপ, ভালো কোয়েশ্চেন থ্যাংক করার ইউ জন্য। ভেরি মাচ। আমাদের ভালো লাগছে যে আমাদের সাথে অনেক দর্শক, বিশেষ করে আমাদের চিকিৎসকরা যুক্ত আছেন, এবং আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের চিকিৎসকদের জ্ঞানের পরিধিটাকে আরো বেশি বাড়াতে, এবং সেই সাথে আমাদের সাধারণ জনগণ এই ডায়াবেটিস সম্পর্কে একটি সচেতনতা তাদের মধ্যে তৈরি হবে। আমরা আশা করছি যে আজকের এই আয়োজনে অনেক চিকিৎসকরাও যুক্ত হয়েছেন, এবং আরো একজন চিকিৎসক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি সামিরা নাজনীন। তিনি একটি প্রশ্ন রেখেছেন: if pancreas becomes exhausted of a diabetic patient, then what is the remedy, sir? Sir, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সামিরা, খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন। যে যখন প্যানক্রিয়াস এক্সস্টেড হয়ে যাবে, হ্যাঁ, তখন আসলে কি রেমেডি আছে? এটা আমি একটা উদাহরণ দিতে চাই। যে সাপোজ একটা ঘোড়া, সেই ঘোড়া দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ঘোড়াটা টায়ার্ড হয়ে গেল দৌড়াতে দৌড়াতে, তখন আপনি কি করবেন? আপনার গন্তব্যে পৌঁছতে হবে। আপনি যদি ঘোড়াটাকে আরো বেশি চাবুক মারেন, যে হ্যাঁ আমার গন্তব্যে পৌঁছতে, তুমি চলো, তুমি জোরে চলো, কেমন? ঘোড়া টায়ার্ড হয়ে এসে পড়ে যাচ্ছে অনেক দূর, শত শত মাইল সে এসছে, তখন যদি আপনি আরো চাবুক মারেন ঘোড়াকে, তখন কিন্তু ঘোড়া একদমই মারা যাবে। কেমন? তখন কি করা উচিত? করা উচিত হচ্ছে ঘোড়াটাকে একটু রেস্ট দেওয়া দরকার। ঘোড়া যখন রেস্ট পাবে, এই রেস্ট পাওয়ার পরে ঘোড়া কিন্তু আবার শক্তি সঞ্চয় করবে, আবার দৌড়াবে, আবার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কেমন? তো সেরকম আমাদের প্যানক্রিয়াস অথবা অগ্নাশয়, যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, সেই অঙ্গটা যখন আপনার দুর্বল হয়ে পড়ে, তখন যদি ওকে আপনি ওষুধ দিয়ে চাপ দিতে থাকেন যে তুমি আরো ইনসুলিন তৈরি, সিক্রেট অগ সাপোজ গ্লাইকোজাইড, গ্লিমেটোরাইড, এগুলো দিচ্ছেন আপনি, ওকে চাবুক মারছেন যে তুমি আরো দৌড়াও, আরো ইনসুলিন তৈরি করো, আমার সুগার আরো নামানো দরকার, সেই চাবুক খেয়ে কিন্তু আপনার প্যানক্রিয়াস কিন্তু ও আরো দুর্বল হয়ে পড়বে এবং এক পর্যায়ে অকার্যকর করবে। সেই জন্য দরকার কি? প্যানক্রিয়াসকে রেস্ট দেয়া। প্যানক্রিয়াসকে রেস্ট দেওয়ার সব থেকে ভালো রাস্তা হচ্ছে রেডিমেড কোনো কিছু দিয়ে দেয়া। কেমন? রেডিমেড কি? রেডিমেড হচ্ছে ইনসুলিন। প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে, আপনি প্যানক্রিয়াসকে বলেন যে তোমার এখন ইনসুলিন তৈরি করার দরকার নাই, তুমি ঘুমাও, তুমি 1 মাস ঘুমাও, তোমাকে 1 মাস আমি ইনসুলিন দিচ্ছি, তুমি 1 মাস রেস্ট নাও, এরপরে তুমি আবার চেষ্টা করো কি হয়। তো অনেক পেশেন্টকে আমরা দেখেছি যে যাদের ডায়াবেটিস অনেক অনেক বেশি, ট্যাবলেটে কাজ হচ্ছে না, আমরা 1-1.5 মাস ইনসুলিন দেওয়ার পরে দেখেছি প্যানক্রিয়াস কিন্তু আবার সতেজ হয়, আবার কিন্তু দৌড়ানো শুরু করে। সুতরাং বিটা সেল গুলো, প্যানক্রিয়াস গুলো যখন এক্সস্টেড হয়ে যায়, তখন আমরা তাকে বেশি ওষুধ দিয়ে চাপাচাপি না করে যদি ইনসুলিন দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এক্সস্টনটা চলে যায় এবং পেশেন্টের সুস্বাস্থ্য যে মেনটেন করা, এটা খুব সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন
সুনারা আলম, তিনি লিখেছেন, স্যার আমার মা ইনসুলিন অ্যাট্রাপিট, হ্যাঁ, তিনি নিচ্ছেন 12টা, রাতে 20, অর্থাৎ দুপুরে 12, রাতে 20, এইভাবে সে নিচ্ছে এখন। সুগার লেভেল আফটার মিল, খাবার পর 9, আর কোনো ডায়াবেটিক মেডিসিন নেয় না। আমার মায়ের কি কোনো রিস্ক আছে? আর তিনি তার মায়ের ব্যাপারে খুবই কনসার্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। মা হচ্ছে পৃথিবীর হ্যাঁ, শ্রেষ্ঠ সম্পদ। স্যার আপনি খবর রেখেছেন এবং স্যারকে প্রশ্ন করেছেন, আমরা খুশি হয়েছি। আর স্যার আপনি যদি উত্তরটা দেন। জি, অ্যাক্ট্রাপিট ইনসুলিন নিচ্ছেন আপনি বলেছেন। তো প্রথম দেখতে হবে যে সবাই জিজ্ঞেস করে যে ইনসুলিনের ডোজ কত স্যার, অথবা কত পরিমাণ ইনসুলিন দিব। তো যার যে পরিমাণ ইনসুলিন দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সেটাই তার ডোজ। কারো একবেলা দিলেও হয়, কারো দুবেলা দিতে হয়, কারো 3 বেলা দিতে হয়। কিন্তু মনে রাখতে হয় কি আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করতে পারছি কিনা। টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে খালি পেটে আপনার 4.4 থেকে 7.2 এর মধ্যে থাকতে হবে, খাওয়ার পরে 10 এর মধ্যে থাকতে হবে। যদি খালি পেটে 4.4 থেকে 7.2 এবং খাওয়ার পরে 10 এর মধ্যে থাকে, তাহলে ধরতে, এবং যদি কখনো হাইপো না হয়, তাহলে ধরতে হবে যে আপনি যা নিচ্ছেন অ্যাবসলিউটলি ঠিক আছে। তারপর আমরা একটা জিনিস বলে থাকি যে মেটফর্মিন। মেটফর্মিন এমন একটা মেডিসিন যেটা কিন্তু একটা পেশেন্ট সারা জীবনও খেতে পারে, কেমন। এবং মেটফর্মিন খেলে কি হয়, তার কিন্তু ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, ইনসুলিনের কারণে যে ওয়েট গেইন হওয়ার সম্ভাবনা থাকে সেটা কমে আসে। এবং মেটফর্মিনের নানা রকম বেনিফিট আছে, যেমন হচ্ছে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিন্তু প্রিভেন্ট করে মেটফর্মিন। যার ফলে এটা কিন্তু একটা অনেক বড় একটা আশীর্বাদ এই মেটফর্মিন। আমি মনে করি যে এটা বেশিরভাগ পেশেন্ট যাদের কিডনিতে প্রবলেম নাই, এরকম বেশিরভাগ পেশেন্টই কিন্তু মেটফর্মিন খেতে পারে। তো আমি মনে করি যে যদি আপনার মা ডায়াবেটিস ভালো কন্ট্রোল না থাকে, তাহলে আপনি নিশ্চয়ই আপনার চিকিৎসকের সাথে কথা বলবেন, এবং আপনার চিকিৎসক আমি মনে করি যে হয়তো ইনসুলিনের পাশাপাশি কোনো ট্যাবলেট দিবেন। তো এভাবে আপনার মাকে সুস্থ রাখার সময়। তবে আরেকটা আমি পরামর্শ দিব যে যেহেতু ডায়াবেটিস হচ্ছে, প্রতি বছর আপনার মায়ের চোখ পরীক্ষা করাবেন, কারণ চোখের যে রক্তনালীগুলো যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিস থেকে, সেটা কিন্তু বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না। সেজন্য প্রতি বছর একজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে আপনার চোখের যে পর্দা অথবা রেটিনাল যেটাকে বলি আমরা, যেটার মধ্যে রক্তক্ষরণ হয়ে মানুষ অন্ধ হয়ে যেতে পারে, সেই রক্তনালীটা একটু কষ্ট করে প্রতি বছর একবার করে আপনি পরীক্ষা, প্রতি বছর একবার করে পরীক্ষা করাবেন, পরীক্ষা করাবেন এবং হার্টের পরীক্ষা করাবেন, ইসিজি। তাহলে দেখবেন যে আপনার মাকে অনেক বছর সুস্থ রাখতে পারবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার মায়ের যত্ন নিন। এবং আমার মনে হয় যে স্যার যে চেক আপের কথাগুলো বললেন, আর চোখের একটি চেক আপ করানোর কথা কেন বললেন সেই বিষয়টা একটু আমরা জানতে চাই। স্যার, এই যে ডায়াবেটিসের যে কমপ্লিকেশন গুলো হিসেবে আমরা জানি যে ডায়াবেটিক হলে পরে সেখানে কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে, অর্থাৎ ডায়াবেটিক আমরা নেফ্রোপ্যাথি বলছি। এরপর চোখের যেটা সমস্যার কথা আপনি বললেন, রেটিনোপ্যাথি হতে পারে। এরপর হতে পারে হচ্ছে নিউরোপ্যাথি। তো এই যে যে প্যাথিগুলো হচ্ছে, এই ডায়াবেটিসের কনসিকুয়েন্স বা স্বাস্থ্য যে ঝুঁকিগুলো, তো আমি একটু আসতে চাই, যেহেতু চোখের কথা বললেন, চোখে ডায়াবেটিস থেকে কেন চোখে সমস্যা হচ্ছে, এবং চোখে সমস্যা হলে সেই কি সমস্যা হচ্ছে, এবং কোন উপসর্গ দেখে বুঝতে পারবো যে ডায়াবেটিসটা আমার এখন চোখের মধ্যেও এটি আঘাত এনেছে, এই বিষয়টা একটু আমরা ক্লিয়ারলি জানতে চাই। জি, ধন্যবাদ বাসুদেব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজ টিভির এই বিশেষ আয়োজন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত ডায়াবেটিস সলিউশনের প্রথম পর্ব। আমরা আলোচনা করছি ডায়াবেটিসের স্বাস্থ্য ঝুঁকি এবং তা করণীয় এবং প্রতিরোধ বিষয়ে। আমাদের সাথে যুক্ত আছেন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ স্যার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিশিষ্ট ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আপনারাও কিন্তু আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন, এবং সেজন্য যেটি করতে হবে, রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করুন। আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিব, কারণ এই পুরো আয়োজনটি কিন্তু আপনাদেরকে ঘিরে, আপনাদের জন্য। আপনাদের মা বাবা যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন তাদের জন্য আপনারা প্রশ্ন রাখতে পারেন, এবং অবশ্যই সেখানে নাম এবং বয়স উল্লেখ করবেন। আমরা আরো কয়েকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমাদের সাথে অনেক দর্শক চিকিৎসক যুক্ত হয়েছেন। আলী হোসেন, তিনি লিখেছেন, মার্শাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের কমপ্লিমেন্ট আমাদেরকে সাহস যোগায়। সুমিত পাল অনেক, তিনি লিখেছেন, নাইস অ্যান্ড ইনফরমেটিভ প্রোগ্রাম। নিশ্চয়ই আমরা যদি কোনো নতুন ইনফরমেশন দিয়ে থাকতে পারি, সেক্ষেত্রে আমরা মনে করছি আজকের এই অনুষ্ঠানটি সার্থক। স্যার, আপনার কাছে আরো একটি প্রশ্ন আমরা রাখতে চাই। মনিরুল হক, তিনি লিখেছেন, ইজ ইট
রিভার্সিবল টু অ্যাক্টিভেট প্যানক্রিয়াস বাই ডিসিপ্লিন লাইফস্টাইল। অর্থাৎ একটু আগে যে প্যানক্রিয়াস নিয়ে স্যার আপনি আলোচনা করছিলেন, প্যানক্রিয়াসের যে ড্যামেজ নিয়ে, তো সেই জায়গাটিতে কিন্তু মনিরুল হক একটি কোটেশন করেছেন। আর সেটি হচ্ছে যে প্যানক্রিয়াসের যে ক্ষতিগ্রস্ত বা প্যানক্রিয়াস ইম্পেয়ার্ড হয়, এটা আমরা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কি সেটাকে পূরণ করতে পারি কিনা? অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। তো প্রথম আগের কোয়েশ্চেনটা একটু বলে আসি যে জটিলতার ব্যাপারে কথা বলছিলেন বাসুদেব। তো যেটা হচ্ছে যে ডায়াবেটিসের এত গুরুত্ব কেন, ডায়াবেটিস নিয়ে আমরা এত কেন পড়াশোনা করি, 5 বছর 10 বছর 15 বছর ধরে শুধু ডায়াবেটিস পড়ছি, কারণটা কি? কারণটা হচ্ছে যে এর জটিলতা। কেন ডায়াবেটিসের গুরুত্ব, কেন এটা নিয়ে এত বড় বড় হাসপাতাল তৈরি হচ্ছে, কারণই হচ্ছে যে ডায়াবেটিসের জটিলতা। আমাদের তো মধ্যম আয়ের দেশের আসলে এই যে ডায়াবেটিস জটিলতা, এটা কিন্তু মানে এটা কিন্তু ম্যানেজ করার মতো কিন্তু আর্থিক ক্ষমতা আমাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই আসলে নেই। সুতরাং জটিলতা যেন না হতে পারে সেটার ব্যাপারে আগে থেকেই চিন্তা ভাবনা করতে হবে। তো সেজন্য হচ্ছে যে এই যে প্রিভেনশন, যে কমপ্লিকেশনের প্রিভেনশন, ভালো ডায়াবেটিস কন্ট্রোল করার মাধ্যমে চোখ, কিডনি এগুলো ভালো রাখা যায়, এটা বিশ্বাস করতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে ডায়াবেটিসটা কন্ট্রোল হয় এবং আপনি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি, কিডনি নষ্ট হয়, চোখ খারাপ হয়, এর মধ্যে যেন আপনি পড়ে না যান। প্রশ্নটা আসছি আমি, যেটা ছিলেন যে প্যানক্রিয়াসটাকে সুস্থ করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। আপনি যদি লাইফস্টাইল মডিফাই করেন, আপনি যদি ওজন কমাতে পারেন 5 থেকে 7%, তাহলে কিন্তু প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বাড়ে। আপনি যদি প্রতিদিন 40 মিনিট করে হাঁটেন, তাহলে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ে। এবং আপনি যদি ঠিক মতো ঘুমান, তাহলে আপনার শরীরে কাউন্টার রেগুলেটরি হরমোন যেগুলো আছে সেগুলোর পরিমাণ কিন্তু নিয়ন্ত্রণে থাকে, যার ফলে যে ডায়াবেটিসের যে কন্ট্রোল, এটা কিন্তু খুব সহজ হয়ে যায় এবং আপনার প্যানক্রিয়াসের সুস্বাস্থ্য কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন আপনি যদি 5 থেকে 7% ওজন যদি আপনি কমাতে পারেন। ঠিক আছে, আপনি যদি 100 কেজি হন, তাহলে যদি আপনি 95 থেকে 93 কেজিতে চলে আসতে পারেন, আমি মনে করি যে তাতেই আমরা স্যাটিসফাইড। যেমন আপনার 100 কেজি থেকে 50 কেজি আসতে হবে এমন কোনো কথা নেই। আর এরকম প্র্যাকটিক্যাল টার্গেট আমরা আসলে কখনো, ইমপ্র্যাকটিক্যাল টার্গেট আমরা কোনো সময় দিও না আসলে। তো ইভেন সেই স্যার জন্যই আমরা এটাও জি জানি ওভার ওয়েট ইনসুলিন রিসেপ্টর যে অর্থাৎ রেজিস্ট্যান্সিও তো করে দেয়, অর্থাৎ ইনসুলিনটা সঠিকভাবে কিন্তু কাজও করে না যদি মাত্রাতিরিক্ত ওজন থেকে থাকে। তো এই ঠিক বিষয়ে বলেছেন। স্যার আপনি কি বলবেন, যে খাদ্যাভ্যাস অর্থাৎ ডায়েটিং এর এখানে কতটা বেশি জরুরি, বিশেষ করে ওজন কমাতে আপনি কি মেনু সাজেস্ট করবেন ডায়াবেটিস রোগীদের জন্য? এই প্রশ্নটি ছিল আহ আমাদের একজন দর্শকের, এবং আমারও প্রশ্ন। মামুনুর রশিদ তিনি লিখেছেন ডায়াবেটিসের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? সব অবশ্যই কথা। আমরা বলবো যে আমরা বলতে চাই যে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম, আমি বলবো। কেমন? এর মধ্যে কি হচ্ছে যে একবারে অনেক বেশি না খেয়ে ফেলা। একবারে অনেক বেশি খেলে আপনার শরীরের উপরে, আপনার প্যানক্রিয়াসের উপরে যেসব যন্ত্রপাতি আপনার হজমে হেল্প করে, হ্যাঁ, সেগুলো কিন্তু অনেক বড় চাপ সেগুলোর উপরে, যার ফলে অতিরিক্ত চাপ দিলে বোঝেন যে কোনো সিস্টেম বিকল হয়ে যেতে পারে। সেটা একটা ব্যাপার, যে পরিমাণের কথা বললাম। আর একটা হচ্ছে কোয়ালিটি অফ ফুড। কেমন? ব্যালেন্স ডায়েট, যেটাকে আমরা বলি সুষম খাদ্য, যেটার মধ্যে আপনার কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, ভিটামিন থাকবে, মিনারেল থাকবে, সব খাদ্যের উপাদানগুলো যেটার মধ্যে সমপরিমাণে সুষম ভাবে থাকবে, সেটা কিন্তু আপনার ডায়াবেটিস প্রিভেন্শনে হেল্প করবে। আপনার খাবারের মধ্যে যদি ফ্রুটস থাকে, আপনার খাবারের মধ্যে যদি ভেজিটেবলস থাকে, এই ফ্রুটস এবং ভেজিটেবলের মধ্যে কিন্তু থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার প্যানক্রিয়াস যে উপাদানগুলো যেটা বিটা সেল নষ্ট করতে চায়, যে অক্সিডেশন, সেগুলোকে কিন্তু আপনার এই যে তাজা ফল, ভেজিটেবল, শাক, এগুলো কিন্তু আপনাকে অনেক অনেক হেল্প করবে। তো আমি চাই যে এটা হোক, হ্যাঁ, সবার খাবারের মেনুর মধ্যে কিন্তু আমি চাই যে সালাদ, এর মধ্যে ফ্রুটস এবং ভেজিটেবলস, এগুলো যেন যথেষ্ট পরিমাণে থাকে এবং যে আপনি সুষম খাদ্য সমান সমান করে খাওয়া, হ্যাঁ, প্লেট মেথড বলি আমরা, যে অর্ধেক প্লেট থাকবে কার্বোহাইড্রেট, অর্ধেক প্লেট কিছুটা অংশ থাকবে প্রোটিন, কিছুটা থাকবে ভেজিটেবলস, ফ্যাট থাকবে কিছুটা, মিল্ক থাকবে। সবকিছু যদি একসাথে আমরা ম্যানেজ করতে পারি, একটা প্লেট মেথড বলি আমরা, তাহলে কিন্তু আমি মনে করি যে আপনার ঝুঁকি অনেক কমে আসবে। আর জাঙ্ক ফুড সেগুলো খাবেন না, কারণ সেটার মধ্যে বারবার ভাজি করে এবং যে অতিরিক্ত তৈলাক্ত খাবার, সেটা কিন্তু ওই আমাদের অক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে দেয় এবং আমাদের প্যানক্রিয়াসকে ড্যামেজ করতে পারে। সুতরাং যেগুলো অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবার, হ্যাঁ, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, হ্যাঁ, যেগুলো আমাদের রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে, সেগুলো আমরা
অ্যাভয়েড করব, এবং আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েট যেগুলো ভাত, রুটি, চিড়া, ওটস, এগুলো হচ্ছে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। হ্যাঁ, সরাসরি চিনি খাওয়া থেকে আমরা যদি যারা একটু মোটা আছে তারা যদি একটু রিফ্রেন থাকি তাহলে আমার মনে হয় ভালো হয়। তো এইভাবে আমরা ব্যালেন্স ডায়েট খেয়ে কিন্তু আমরা ভালো থাকতে পারি। স্যার, অনেকে স্যার খাবারের পরে একটি কোকা কোলা, একটা ফান্টা অথবা পেপসি না খেলে মনে হয় যে খাবারটা হজমই হলো না। তো সেক্ষেত্রে স্যার আপনার পরামর্শ কি থাকবে? একটু আগে আপনি যেহেতু বললেন যে এই ধরনের কোমল পানীয়, যে বিশেষ করে যেগুলো আপনার অ্যালকোহল রয়েছে, সেটি আমাদের লিভার প্যানক্রিয়াসকে ক্ষতিগ্রস্ত করে থাকে। তো কোমল পানীয় পানের ব্যাপারে স্যার আপনার কি পরামর্শ থাকবে? কোমল পানীয় ব্যাপারে হচ্ছে যে কোমল পানীয়, বেশিরভাগ কোমল পানীয়ের মধ্যে কিন্তু অনেক অনেক সুগার থাকে। হ্যাঁ, এই যে অতিরিক্ত সুগার, মানে একটা কোকের মধ্যে, মোটামুটি কোকা কোলার মধ্যে দেখবেন যে প্রায় 6 থেকে 8 চামচ চিনির সমান ক্যালোরি থাকে। তো এই ক্যালোরি কিন্তু আপনাকে মোটা করবে। হ্যাঁ, কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসলো, তাকে জিজ্ঞেস করলাম, সে অনেক মোটা স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে পড়ে। তো তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোক খাও? বলে, স্যার কোক তো খাই, কোক দিয়ে হাতও ধুই। তো আহ, আহ, তো আমি বললাম যে তার মানে, বলে স্যার সারাক্ষণ কোকের উপরে থাকি। হ্যাঁ, তো তার মানে হচ্ছে তার যে সাইজ আপনি যদি দেখেন, যে হুম হুম। সেটা দেখেই বুঝতে পারবেন যে সে কিরকম অ্যাবনর্মাল খাওয়া দাওয়া করে। এর মধ্যে তার এই যে কোমল পানীয় তার প্রধান খাদ্য, আর জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খেয়ে থাকে, যার ফলে সে মোটা হয়ে গেছে। হ্যাঁ, এবং তার অল্প বয়সে 17 কি 18 বছর বয়সে তার ডায়াবেটিস হয়েছে, প্রেশার হয়েছে, সবকিছুই হয়েছে। এবং তারপরে সে যখন বিপদে পড়লো তখন এসে আমাদের কাছে সারেন্ডার করলো যে স্যার আমি তো একটা ভুল করে ফেলেছি, তো এখন কিভাবে কি করা যায়। তো এইরকম একটা ব্যাপার আর কি। তো আমি মনে করি যে কোমল পানীয়, আহ, সবাই মনে করে যে এটা খেলে হয়তো হজম ভালো হবে, কিন্তু এটার মধ্যে আসলে হজম হওয়ার জন্য তেমন কিছু আছে কিনা আমার কাছে মনে হয় না। বরং এটাতে আপনার এই ক্যালোরি, এক্সট্রা ক্যালোরি ইনটেক হয়ে রিফাইন্ড সুগার থাকে এটার মধ্যে, সেটা দিয়ে আপনার বরং ক্ষতি হবে। সুতরাং আমরা চাই যে আপনি কোমল পানীয়টা অ্যাভয়েড করেন, কেমন, এবং আপনি স্যার, ফ্রুট জুস এখানে খান, দরকার লাগলে আপনি করতে আপনি চাই। ফলের জুস খান, কেমন, তাজা এক্স্যাক্টলি। ফলের জুস খান। হ্যাঁ, আপনি ক্যান কোনো খাবার না খেয়ে আপনি একটা ফল নিয়ে এসে সেটাকে জুস করে খান। হ্যাঁ, কিন্তু কোমল পানীয়ের ব্যাপারে কিন্তু আমার খুবই রিজার্ভেশন আছে। এবং আরো একটি বিষয় স্যার এখানে আমি একটু অ্যাড করতে চাই, যে কোমল পানীয়গুলোর মধ্যে যে কালার গুলো দেওয়া হয়, এটা কিন্তু হ্যাঁ, কেমিক্যাল এজেন্ট, এটা অ্যাবসলিউটলি কিন্তু কার্সিনোজেন হিসেবে কাজ করে এবং ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু তার বেড়ে যেতে পারে। কারণ হ্যাঁ, এই কেমিক্যাল গুলো সম্ভাবনা কিন্তু আছে, সম্ভাবনা আছে। অত্যন্ত ক্ষতিকর। ঠিক প্রিয় বলেছেন। দর্শক, আপনারা এই কোমল পানীয়র ব্যাপারে স্যার যে মতামত দিলেন, নিশ্চয়ই আপনারা এখন কোমল পানীয় পান করার ক্ষেত্রে একবারের জন্য হলেও চিন্তা করবেন যে আপনি কি ভুল করছেন নাকি সঠিক কাজ করছেন। আমার মনে হয় যে আপনি যদি এই আয়োজনটি দেখে থাকেন, তাহলে বেশি বেশি করে শেয়ার দিয়ে আরো 10 জনকে জানার সুযোগ করে দিন। আমাদের সাথে আরো একজন চিকিৎসক যুক্ত হয়েছেন। তিনি একটি সায়েন্টিফিক কোশ্চেন আপনার কাছে রেখেছেন। ইন্দ্রজিৎ স্যার বলে কথা। স্যারকে পেলে আমাদের স্টুডেন্ট কলিগরাও অনেক প্রশ্ন করে থাকেন। স্যার, মর্তুজা আহসানের প্রশ্নটা একটু ডিসপ্লেতে আমরা দেখতে চাই। মর্তুজা মর্তুজা আহসান তিনি একটি প্রশ্ন করেছেন স্যারের কাছে। আমরা একটু সেই প্রশ্নটা স্যারকে শোনাই। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, would you please advise me a drug which can use as insulin sensitizer in a patient with diabetes and CKD? The amount of insulin is more than 60 units per day, but diabetes mellitus is still uncontrolled. Creatinine is more than 2 milligram per DL. একটি সিনারিও দিয়েছে স্যার, লং কেসের। এখন স্যার আপনার এটা আনসার কি হবে? আচ্ছা, ধন্যবাদ ডক্টর মুর্তজা। প্রশ্নটি আরেকটু ডিসপ্লে। বেসিক্যালি, হ্যাঁ, বেসিক্যালি আপনি যেটা জানতে চেয়েছেন যে 60 ইউনিট ইনসুলিন লাগছে কিন্তু আপনার ডায়াবেটিস ভালো কন্ট্রোল হচ্ছে না, এবং এখানে সেন্সিটাইজার দেওয়ার কোনো উপায় আছে কিনা। তো ক্রিটিনিন লেভেল 2, এখন আসলে ক্রিটিনিন দিয়ে আমরা খুব ক্যাটাগরাইজ করি না, আমরা আসলে জিএফআর করতে চাই, কেমন। আপনি একটু ক্যালকুলেট করে দেখবেন যে পেশেন্টের ওজন, পেশেন্টের সেক্স এবং পেশেন্টের এগুলো হাইট, এগুলো অনুযায়ী কিন্তু কিছু ক্যালকুলেশন আছে যেটা দিয়ে আমরা জিএফআর বের করতে পারি, এস্টিমেটেড জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা কিডনি ফাংশনের একটা খুব প্রেসাইজ একটা মেথড। এবং যেটা এখনকার সময় যেটা রিকমেন্ডেশন সেটা হচ্ছে যে যদি ক্রিটিনিন লেভেল 45 এর উপরে থাকে, জিএফআর 45 এর উপরে থাকে, তাহলে আপনার বেসিক্যালি কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট করা লাগবে না, মেটফর্মিন আপনি দিতে পারবেন অ্যাজ এ ইনসুলিন সেন্সিটাইজার। আর যদি জিএফআর লেভেল যদি
30 থেকে 45 থাকে তাহলে কিন্তু আপনি মেটফর্মিন দিতে পারবেন, এবং এটা একটু কম ডোজে দিতে হবে আর কি। আর যদি জিএফআর 30 এর নিচে চলে আসে তখন কিন্তু আপনার মেটফর্মিনটা দেওয়া যাবে না। মেটফর্মিন তো বেস্ট সেন্সিটাইজার। সো আমি মনে করি যে এগুলো একটু খেয়াল করে দেখতে হয়। তো গ্লিটাজন্স আছে, সেটাও সেন্সিটাইজার। তো দেখতে হয় যে কিডনি ফাংশন ইম্পেয়ার্ড হওয়ার কারণে অনেক সময় ফ্লুইড ওভারলোড থাকে, সেক্ষেত্রে হয়তো গ্লিটাজন গুলো একটু ডিস্টারবেন্স তৈরি করতে পারে। যদি ফ্লুইড ওভারলোড না থাকে তাহলে কিন্তু গ্লিটাজন আপনি দিতে পারেন। আর একটু ক্যালকুলেট করে দেখবেন এই পেশেন্টের যে ওজন অনুযায়ী, সেক্স অনুযায়ী তার জিএফআর কত আছে। যদি 30-এর উপরে থাকে তাহলে কিন্তু ক্রিয়েটিনিন 2 তেও আপনি দিতে পারেন মেটফর্মিন। সো আগে যেরকম বলা হতো যে 1.5 1.4 মেলের ফিমেলের ক্ষেত্রে ক্রিয়েটিনিন হয়ে গেলে আর মেটফর্মিন দেওয়া যাবে না, এটা কিন্তু এখন উঠে গেছে। তো আমি মনে করি যে আপনি একটু জিএফআর ক্যালকুলেট করে দেখেন, এবং যদি 30-এর উপরে থাকে জিএফআর তাহলে আপনি ইজিলি মেটফর্মিন ইউজ করতে পারবেন এবং পেশেন্টের সেন্সিটাইজ করতে পারবেন এবং পেশেন্টকে ভালো রাখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ মুর্তজা। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ডায়াবেটিস সলিউশন প্রথম পর্বে। আমরা আলোচনা করছি ডায়াবেটিস রোগীর স্বাস্থ্য ঝুঁকি এবং ঝুঁকি প্রতিরোধের করণীয়, পাওয়ার্ড বাই বিগলিম্যাচ। স্যার, আরো একটি সিনারিও বেসড কোশ্চেন আপনার কাছে চলে এসেছে। আমরা প্রশ্নটি নিতে চাই, ডিসপ্লেতে শো করতে চাই। মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি লিখেছেন একটি প্রশ্ন: এ পেশেন্ট অফ ইসকেমিক হার্ট ডিজিজ উইথ ডায়াবেটিস poorly controlled with gliclazide and metformin with severe postural hypertension, what will be the next management plan? প্রশ্নটা আমরা একটু প্রোডিউসারকে বলবো। মোহাম্মদ জয়নাল আবেদিনের আমি আবারও পড়ছি প্রশ্নটি: এ পেশেন্ট অফ ইসকেমিক হার্ট ডিজিজ উইথ ডায়াবেটিস poorly controlled with gliclazide and metformin with severe postural hypertension, what will be the next management? ওকে, জয়নাল আবেদিন যেটা বলা আছে, উনিও একজন চিকিৎসক। এত সুন্দর কোয়েশ্চেন উনি করেছেন, সেজন্য ডক্টর জয়নালকে ধন্যবাদ। যেটা হচ্ছে যে পশ্চারাল হাইপোটেনশন যেহেতু হচ্ছে, আবার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তো যেটা হচ্ছে যে আমি জানি না পেশেন্ট অলরেডি কোনো ডায়াবেটিকে আছে কিনা, লুপ ডায়াবেটিকে আছে কিনা, যে তার পশ্চারাল হাইপোটেনশন কেন হচ্ছে, লং টার্ম ডায়াবেটিস থেকে তার বেসিক্যালি তার ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি হলো কিনা, সেখান থেকে হচ্ছে কিনা। তো এগুলো একটু দেখার বিষয় আছে যে কেন তার পোস্টাল হাইপারটেনশনটা হচ্ছে। তারপর এজ আ জেনারেল রুল আমি বলে দিই যে ডায়াবেটিস যেহেতু কন্ট্রোলে না থাকলে কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ, হার্টের ব্লক আছে, হার্টের ব্লকটা কিন্তু আরো বেড়ে যাবে যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডায়াবেটিসের ভালো কন্ট্রোল নিয়ে আসতে হবে। আপনি থার্ড একটা ড্রাগ অ্যাড করতে পারেন, SGLT2 ইনহিবিটর। যদি SGLT2 ইনহিবিটরে একটু ওয়াটার ডিপ্লেশন করতে পারে, হাইপোটেনশন আরো হতে পারে, কিন্তু আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। যদি কোনো লুপ ডায়াবেটিক পেতে থাকে সেটাকে কমিয়ে আপনি SGLT2 ইনহিবিটর দিতে পারেন কিনা, কারণ এটা খুব নিঃসন্দেহে সন্দেহাতীত ভাবে। এখানে জয়নাল আবেদিন আবার সাপ্লিমেন্ট করেছেন যে তিনি কোনো ডায়াবেটিক্স নিচ্ছেন না, অর্থাৎ নো ডায়াবেটিক্স টেকেন, এটাও বলেছেন। হ্যালো, ডায়াবেটিক পাচ্ছেন না? না, পাচ্ছেন না। আচ্ছা, ডায়াবেটিক যদি না পেয়ে থাকে তাহলে যেটা হচ্ছে যে তার পশ্চারাল ম্যানেজমেন্ট কেমন, যে শোয়া থেকে চট করে উঠে দাঁড়া যাবে না, কেমন শোয়া থেকে প্রথমে উঠে বসবে, বসে কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালো, কেমন এই যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট গুলো, যেমন বাথরুমে একটা রেলিং থাকতে হবে, তার গ্রিপ থাকতে হবে যেটা ধরে সে আস্তে আস্তে উঠবে, এই ধরনের লাইফস্টাইল কিছু চেঞ্জ করার মাধ্যমে আসলে উনি ম্যানেজ করতে পারেন। আর ভালো কন্ট্রোল যদি না থাকে তাহলে আমি মনে করি যে SGLT2 ইনহিবিটর সময় যদি টলারেট করতে পারে ইজ ভেরি গুড, আর যদি টলারেট না করতে পারে তাহলে তো হি অর শি নিডস টু বি কনভার্টেড টু ইনসুলিন। আমার মনে হয় যে ইনসুলিন দিয়ে তার ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে আসা ভালো, এবং আপনি যে কোনো ওষুধ দিয়ে যদি আপনি ডায়াবেটিস কন্ট্রোল করেন সেটাই আপনাকে হেল্প করে, পার্টিকুলার কোনো ওষুধ দিতে এমন কিছু না। যদি SGLT2 ইনহিবিটর অথবা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট পেশেন্ট যদি টলারেট করতে পারে, কেমন তাহলে, এবং যদি অ্যাফোর্ড করতে পারে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, যেটা লিরাগ্লুটাইড অথবা এই নামে পাওয়া যায়, তো এটা যদি আপনি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে, এবং যদি পশ্চারাল ড্রপ থাকলে অবশ্যই লিরাগ্লুটাইডটা উনি নিতে পারবে। SGLT2 ইনহিবিটর অনেক সময় পশ্চারাল ড্রপ বাড়িয়ে দেয়, সেজন্য লিরাগ্লুটাইড উনি যদি অ্যাফোর্ড করতে পারে, আমি মনে করি যে লিরাগ্লুটাইড একটা ভালো ড্রাগ হবে ওনার জন্য। আর যদি উনি টলারেট করতে পারে, SGLT2 ইনহিবিটরও ভালো ড্রাগ। আমি মনে করি যে নেক্সট লেভেল অফ intervention should be SGLT2 inhibitor or GLP-1 receptor agonist. Thank you very much. Well explanation from Dr. Indrajit Prasad sir. আশা করছি প্রিয় চিকিৎসক ভাই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা বেশ কয়েকজন চিকিৎসকের স্যার প্রশ্নের নিলাম, আবার একটু আসতে চাই আমাদের সাধারণ দর্শকদের, কারণ তাদের মনের কথাগুলো আমাদের শুনতে হবে। মোহাম্মদ
ইসহাক তিনি লিখেছেন, স্যার আমার ডায়াবেটিস খাওয়ার আগে 5.9 এবং খাওয়ার পরে 10.8, মানে প্রায় দ্বিগুণ। আমি শুধু দুপুরে একটা লিনটা 5 mg খাইতেছি। আর আমার কোনো ঔষধ খেতে হবে কিনা জানতে চাই। অর্থাৎ তিনি যে প্রশ্নটি রেখেছেন স্যার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তিনি সকালে 5 থাকে, আবার খাবার পরে সেটি 10 হয়ে যায়। তিনি একটি ট্যাবলেট খাচ্ছেন, লিনা ট্যাব 5 mg। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রয়োজন আছে কিনা এটি তার হুম, প্রশ্ন। হুম, 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 ধন্যবাদ দর্শক প্রশ্ন করার জন্য। আসলে আমি জানি না আপনার বয়স কত, কিন্তু যদি বয়স কম হয়ে থাকে তাহলে আমরা তো আরো ভালো কন্ট্রোল করে দেবো। 10 পার হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে আপনার ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। আর লিনাগ্লিপটিন 5 মিলিগ্রাম বেসিক্যালি একটু দুর্বল ওষুধ, সেজন্য এর সাথে আমরা মেটফর্মিনের যোগ করতে চাই। লিনাগ্লিপটিন মেটফর্মিনের কম্বিনেশন পাওয়া যায়, সেটা যদি আপনি 2 বেলা করে ব্যবহার করেন তাহলে আমি মনে করি যে আপনার ডায়াবেটিসটা আরো ভালো কন্ট্রোল, যেটা আপনি ডিজায়ার করছেন, উইদাউট হাইপোগ্লাইসেমিয়া। আসলে ডায়াবেটিসের চিকিৎসা আমরা এমন ভাবে দিয়ে থাকি, হাইপোগ্লাইসেমিয়া সুগার নীল হয়ে যাওয়া কিন্তু এটা একটা বড় প্রবলেম রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হয়, স্যার যে এই বিষয়ে কিন্তু যেসব আমাদের একদম ওষুধ হাইপো স্যার, করে না। দর্শকে কিন্তু এই যে সুগার নীল, এটা কিন্তু আরেকটা প্যানিক আমাদের জন্য। তো আদিয়াত মামুন তিনি কিন্তু এরকম একটি প্রশ্ন রেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক। আদিয়াত মামুন, আপনার প্রশ্নটি আমি নিচ্ছি স্যারের কাছ থেকে। হঠাৎ করে সুগার নীল হয়ে গেলে কি করা উচিত? অনেকে জুস খেতে বলে, অনেকে বলে চকলেট খেতে। মেডিকেল গাইডলাইন কি এ ব্যাপারে? আচ্ছা, অনেকে জুস খেতে বলে, অনেকে চকলেট খেতে বলে। মেডিকেল গাইডলাইন হচ্ছে আপনার হাতের কাছে যা থাকবে কার্বোহাইড্রেট আপনি তাই খাবেন, কেমন? আর হাইপোগ্লাইসেমিকে আমরা ক্যাটাগরাইজ করি যে লেভেল 1 হাইপোগ্লাইসেমিয়া, লেভেল 2 লেভেল 3 হাইপোগ্লাইসেমিয়া। লেভেল 1 হচ্ছে যে আপনি সাবধান হবেন, ঠিক আছে, আপনি খাবার খাবেন, সাবধান হবেন, কোনো চিকিৎসা পরিবর্তন করতে হবে না। আর লেভেল 2 হাইপোগ্লাইসেমিয়া যদি বেশি সুগার নেমে যায়, 2.5 এর নিচে নেমে যায়, তাহলে যেটা হচ্ছে যে আমাদের 3 নিচে যদি নেমে যায়, তাহলে যেটা করতে হবে যে আপনার চিকিৎসা পরিবর্তন আনতে হবে। এবং যে খাবারটা সেটা হচ্ছে যে 15 গ্রাম কার্বোহাইড্রেট খেতে বলা হয়, কেমন? 15 গ্রাম কার্বোহাইড্রেট আসলে বাংলাদেশে আগে পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু 15 গ্রাম গ্লুকোজের কিন্তু স্যাশে পাওয়া যায়, এরকম ছোট ছোট প্যাকেটের মতো পাওয়া যায় 15 গ্রাম। সারা পৃথিবীতে যেটা পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যেত না, এখন কিন্তু পাওয়া যাচ্ছে। সুতরাং এই যে ছোট যে প্যাকেটগুলো, ছোট স্যাশেগুলো, এটা কিন্তু আমি মানি ব্যাগে রাখতে পারি, ভ্যানিটি ব্যাগে রাখতে পারি। গাড়িতে আপনি যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, দেখা গেল যে আপনার হাইপো হয়ে গেল, গাড়িতে জ্যাম থাকে রাস্তায়, হ্যাঁ, যদিও এখনকার সিনের একটা ডিফারেন্ট। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে হাইপো, অনেক পেশেন্ট আমার বলেছে যে এরকম হাইপো হয়ে গেছে। সেজন্য যে চিনি তো আর এভাবে নিয়ে ঘোরা যায় না, তাই না? ওই প্যাকেটটা যদি আপনার পকেটে থাকে 15 গ্রামের সুগার, আপনি চট করে খেয়ে ফেললেন, খেয়ে ফেলার পরে আপনি 15 মিনিট পরে আবার গ্লুকোমিটারে দেখবেন যে আপনার সুগারটা নর্মাল হলো কিনা। যদি নর্মাল না হয় তাহলে সেকেন্ড টাইম আপনি আবারও খেতে পারবেন 15 গ্রাম যে গ্লুকোজটা। তারপরে যদি দেখেন যে আপনার হাইপো হতেই থাকছে, সেক্ষেত্রে আপনাকে হাসপাতালে যেতে হবে শিরাপথে ইনসুলিন নেওয়ার জন্য। আর যদি এই ধরনের গ্লুকোজের পাউডার আপনার হাতে ঢাকায় পাওয়া যায়, ঢাকার বাইরে হয়তো পাওয়া যাচ্ছে না, যদি এরকম 15 গ্রাম সুগারের প্যাকেট না থাকে, তাহলে আপনার যে কোনো কার্বোহাইড্রেট, ভাত, রুটি, বিস্কিট, চিনি, মধু যা পাওয়া যায় হাতের কাছে আপনি খেয়ে ফেলবেন, কেমন? তাতে আপনার সুগারটা বেড়ে যাবে এবং আপনাকে প্রোটেকশন দিবে। সুতরাং হাইপোগ্লাইসেমিয়া কোনোভাবে হইতে দেওয়া যাবে না। হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করতে হবে। অনেক এবং আমরা, জি, স্যার যেমনটি বললেন প্রিয় দর্শক, যে গ্লুকোজ আমরা রক্তে বাড়াতে চাই না, আবার একদম কমে গেলেও কিন্তু সর্বনাশ। সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। আর এজন্য অবশ্যই স্যার যে মতামতটি দিলেন যে আপনার সুগার লেভেল বাড়ানোর জন্য হাতের কাছে মিষ্টি জাতীয় যে কোনো কিছু আপনি তাৎক্ষণিকভাবে খেয়ে ফেলতে পারেন। এবং এছাড়া তিনি 15 মিলিগ্রামের যে প্যাকেটের কথা বলেন, স্যার কোনো নামে কি আছে এটি 15 মিলিগ্রামের যে আপনি? আচ্ছা আচ্ছা, 50 মিলিগ্রাম সেটা হচ্ছে গ্লুকোজ এসওএস নামে পাওয়া যায়, গ্লুকোজ এসওএস নামে পাওয়া যায় পাউডার। প্রিয় দর্শক, অবশ্যই আপনি খোঁজ নিতে পারেন একটি মডেল ফার্মেসিতে। নিশ্চয়ই আপনারা এটি সংগ্রহে রাখবেন। আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, স্বপ্না ভদ্র। তার দুঃখগুলো আমরা একটু শুনতে চাই। আমরা একটু প্রশ্নটা ডিসপ্লেতে রাখতে চাই, যাতে করে স্যার সহজেই প্রশ্নটি করতে পারেন। আমি একটু পড়ে দিচ্ছি। স্যার আমার বয়স 49, তিনি বয়সটি উল্লেখ করেছেন, এবং ওজনও 49 কেজি। এটা তো একটা অদ্ভুত বিষয় স্যার, বয়স 49, ওজন 49, অর্থাৎ কাটা কাটা তিনি মিলিয়ে ফেলেছেন বয়স এবং ওজন। 13 বছর তার ডায়াবেটিস। বর্তমানে তার ফাস্টিং ব্লাড সুগার লেভেল 7.3। খাওয়ার 2 ঘন্টা পর সেটি হয়ে যায় 13, অর্থাৎ 2 hours আফটার ব্রেকফাস্ট। সকালে ডায় মাখন
MR60 আর লিনামেট, এই দুটি তিনি খান এবং রাতে খান লিনামেট 500। আমার শরীর কামড়ায়, রাতে ঘুম হয় না, কি করবো স্যার প্লিজ? আচ্ছা আচ্ছা, ওনার শরীর কামড়াবে এটা খুব স্বাভাবিক, কারণ ওনার ডায়াবেটিস একেবারেই কন্ট্রোল নেই। হ্যাঁ, 13 হয়ে যাওয়া মানে তো হচ্ছে যে আনকন্ট্রোল ডায়াবেটিস ওনার হচ্ছে, এবং 13 বছর যেহেতু ডায়াবেটিস শরীর কামড়ানো মানে হচ্ছে তার অলরেডি নিউরোপ্যাথি ডেভেলপ করেছে। তো মিসেস ভদ্র, যেটা করতে হবে আপনাকে, আমরা সবসময় যেটা বলে থাকি যে আপনার লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে আরো যত্নবতী হতে হবে, আরো যত্নবান হতে হবে, এবং আপনাকে হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া কন্ট্রোল নিশ্চিত করার পরও যদি ডায়াবেটিসটা আপনার ভিতরে না আসে, তখন আপনার ওষুধের ডোজ বাড়ানোর একটা ব্যাপার চলে আসে। যেটা আপনি 500 খাচ্ছেন সেটা যদি 850 করে খান, এবং আপনার যদি হাঁটাহাঁটিটা একটু বাড়িয়ে দেন, খাওয়া দাওয়াটা যদি একটু নিয়মের মধ্যে, তাহলে আমরা আশা করি আপনার সুগার কমে আসবে। আরেকটা জিনিস দেখবেন যে ভিটামিন B12, মেটফর্মিন যারা খায় তাদের অনেক সময় ভিটামিন B12 শরীরে, যার ফলে দেখা যায় যে শরীর জ্বালা পোড়া, কামড়ানো এগুলো হতে পারে। সেক্ষেত্রে আপনি ভিটামিন B12 লেভেল আপনি ব্লাড পরীক্ষা করতে পারেন। যদি কম, বাজারে ট্যাবলেট আকারে কিনতে পাওয়া যায়, সেটা আপনি খেয়ে নিতে পারেন। এবং নিউরোপ্যাথির জন্য আরো কিছু ওষুধ আছে যেগুলো আপনি খেলে আপনার যে জ্বালা পোড়া এবং কামড়ানো এগুলো কমে যাবে। কিন্তু প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে, এবং তাহলেই আপনার অন্যান্য যেসব ওষুধের কথা বললাম সেটা আপনার শরীরে কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। সুতরাং আপনাকে যে শারীরিক পরিশ্রম এবং হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া কন্ট্রোল করে আপনাকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা তো আসলে প্রশ্নের পাহাড়ে উঠে যাচ্ছি, এত প্রশ্ন আমরা কিভাবে নিব? আমাদের অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। আমার মনে হয় যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে আমরা রিকোয়েস্ট করবো এরকম একটি প্রোগ্রাম আমার মনে হয় যে দিনের মধ্যে অন্তত কমপক্ষে 2বার করা উচিত, যাতে করে আমাদের সব দর্শকদের আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। আমরা আরো একজন দর্শকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিতে চাই, আমরা একটু ডিসপ্লেতে দেখতে চাই। প্রশ্নটি মুশফিকা কাউসারি লিজা, তিনি একটি চমৎকার প্রশ্ন রেখেছেন। তার বয়স 39 বছর, তার ওজন হচ্ছে 75 কেজি, ওজনটা একটু বেশি হয়ে গেল 39 বছরের তুলনায়। এবং তিনি হচ্ছে আজকের যে অনুষ্ঠানটি স্যার ভিগলি মেটের সৌজন্যে হচ্ছে, তিনি সেই ভিগলি মেটই খাচ্ছেন 2বার করে। লাস্ট 1 মান্থ ফাস্টিং ব্লাড সুগার 6.2 to 6.8 মিলিমোল পার লিটার, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট সেটি হচ্ছে 8 to 10 এরকমই থাকে। শি কমপ্লেইন ড্রাই মাউথ ফর লং টাইম, হোয়াট উইল বি দ্য ম্যানেজমেন্ট? তো হ্যাঁ, দেখা যাচ্ছে খুব চমৎকার চমৎকার কন্ট্রোলে আছে তার ডায়াবেটিস, এটা দেখে ভালো লাগছে যে তার সুগারটা অ্যাবসলিউট কন্ট্রোলে আছে। এবং উনি বলছেন যে ওনার গলা শুকায়, তো যেহেতু ডায়াবেটিস কন্ট্রোলে আছে তাহলে এটার সাথে আসলে গলা শুকানোর কোনো সম্পর্ক নেই, এটা আমরা মনে করতে পারি। কিছু কিছু রোগ আছে, যে রোগে কিছু কিছু প্রবলেম আছে, যে প্রবলেমে গলা শুকায়, তার মধ্যে হচ্ছে যারা হা করে ঘুমায়। আমি জানি ডাক্তার বাসুদেব একজন প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ, এবং যারা নাক ডাকে, হা করে ঘুমায়, নিশ্চয়ই বাসুদেবের কাছে কেউ যদি যায় তাহলে এটার সমাধান সে পাবে। দিতে চাই না, আমরা শুধুমাত্র বলি যে আপনি মুখে আদা, লবঙ্গ, দারচিনি রাখবেন এবং বাসুদেবের সাথে দেখা করেন। নিশ্চয়ই নাক কান গলায় কোনো প্রবলেম থাকলে এটা যদিও সারিয়ে দিতে পারে। মুখে শ্বাস নেয়ার যে অভ্যাস, এটা থেকে যদি বাসুদেব পরিত্রাণ দেওয়াতে পারে পেশেন্টকে, আমি মনে করি যে সে অনেক ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে একজন ভালো চিকিৎসক তিনি আসলে বুঝতে পারেন যে ওই রোগীকে কোথায় যেতে হবে। এবং স্যার যথার্থই বলেছেন যে আসলে আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো অবস্ট্রাকশন থেকে থাকে, বিশেষ করে আমরা ডিএনএস এর কথা বলে থাকি, ডেভিডেড ন্যারোসিস, অর্থাৎ কারো যদি নাকের হাড় বাঁকা থাকে, অথবা আর কোনো কারণে যদি তার অন্য কোনো অবস্ট্রাকশন থেকে থাকে, এবং তার যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, তার যদি গলার মধ্যে কোনো ফাইনজাইটিস থেকে থাকে, তার অ্যালার্জিক রাইনাইটিস থেকে থাকে, তাহলে কিন্তু এরকম ড্রাইনেস হয়ে থাকে। এবং আরো কিছু ভিটামিনের ঘাটতির কথা স্যার যুক্তি বলেছেন, সেই বিষয়গুলো আমরা একটু বিবেচনা করে দেখতে পারি। প্রিয় দর্শক, চাইলে আপনি অবশ্যই মতামত দিতে পারেন একজন ইন্টারেস্টেড। আমরা একটু পঙ্কজ নাথের প্রশ্নে আসতে চাই। তিনি লিখেছেন যে ক্যান ফিজিওগ্লিটাজোন বি ইউজড ফর underweight while patient already taking insulin? While patient already taking what? হ্যাঁ, পঙ্কজ নাথের প্রশ্নটি আমরা ডিসপ্লেতে দেখতে চাই। পঙ্কজ নাথ তিনি লিখেছেন যে ক্যান পায়োগ্লিটাজোন বি ইউজড ফর underweight while patient already taking insulin? Okay, patient already taking insulin. So insulin with pioglitazone is a very bad combination.
ইনসুলিনের সাথে পায়োগ্লিটাজেন খুব খারাপ একটা কম্বিনেশন বলে আমরা মনে করি, কারণ ইনসুলিন ওজন বাড়াবে, ফ্লুইড লগিং করবে, আবার পায়োগ্লিটাজেনও ফ্লুইড লগিং করবে, যার ফলে কার্ডিয়াক কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য বিশ্বের যারা বিখ্যাত এন্ডোক্রাইনোলজিস্ট তারা কিন্তু সবাই ডিসকারেজ করে ইনসুলিনের সাথে পায়োগ্লিটাজেনের কম্বিনেশনটা। তো আমি মনে করি যে যদি আন্ডারওয়েট থাকে ইনসুলিন নেওয়া, এবং আমরা যখন হাসপাতালে রুগী ভর্তি করি তাদের দেখবেন যে আমরা বলি সিস্টারকে বলি, সিস্টার ওকে ডাবল ডায়েট দেন, বেশি করে ইনসুলিন দেন আর বেশি করে খাবার দেন। হ্যাঁ, তো খাবার দিলে কি হবে, ইনসুলিনের রিকোয়ারমেন্ট বাড়বে, ইনসুলিনটা বেশি দিতে হবে, এবং ইনসুলিন বেশি দিলে দেখা যাবে তার যে খাবারটা পুরোটাই তার শরীরে অ্যাসিমিলেশন হয়ে যাবে। হ্যাঁ, তো খাবার বাড়িয়ে দিয়ে আমরা ডাবল ডায়েট দিতে বলি, যারা একদম লিন অ্যান্ড থিন হয়ে যায়। কেমন ডায়েট কন্ট্রোল বলতে কিন্তু ডায়েট অ্যাডজাস্টমেন্ট, সবসময় যে ডায়াবেটিস হলে কম খেতে হবে তা কিন্তু না। অনেক পেশেন্ট যারা আন্ডারওয়েট আছে তাদেরকে আমরা বেশি খেতে বলি, কারণ আন্ডারওয়েট থাকলেও কিন্তু নানান রকম জটিলতা দেয়। অনেক মোটা হওয়ার যেরকম জটিলতা বাসুদেব, সেরকম কিন্তু এই ওজন অনেক কম থাকারও নানান রকম জটিলতা আছে, যেমন হাড্ডি নরম হয়ে যায়, বিভিন্ন রকম সামাজিক সমস্যাও আছে, এগুলো হতে পারে। সেজন্য আমরা বলি যে আন্ডারওয়েটেও রাখা যাবে না কোনো সময়। সেজন্য আমরা বলবো যে আপনার পেশেন্টকে পায়োগ্লিটাজেন না দিয়ে আপনার পেশেন্টকে ইনসুলিন একটু বাড়িয়ে দেন, খাবার বাড়িয়ে দেন, দেখবেন এমনিতেই তার ওয়েট গেইন হয়ে যাবে। নর্মাল ওয়েট আসা পর্যন্ত আপনি এরকম ভাবে দিতে ভেরি পারেন। মাচ। আমরা প্রিয় দর্শক অনেক প্রশ্নই আপনারা রেখেছেন, যাদের প্রশ্নগুলো নিতে পারছি না আপনারা একটু অপেক্ষা করবেন, সপ্তাহ ঘুরে আবার যখন আসবে, অর্থাৎ প্রতি সপ্তাহে 2 দিন কিন্তু এই প্রোগ্রামটা আমরা করব। আর নিশ্চয়ই পরবর্তী পর্বে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। একটি সর্বশেষ প্রশ্ন নিতে চাই ওবায়দুর রহমান কামাল, যিনি প্রশ্নটি রেখেছেন, তিনি আমার খুবই ঘনিষ্ঠ একজন মানুষ, আমার সিনিয়র বড় ভাই। আমরা তার প্রশ্নটা না নিলে আসলে বড় ভাই কষ্ট পাবেন। ওবায়দুর রহমান কামাল তিনি লিখেছেন যে আমার বয়স 38 বছর, আমি 5 বছর ধরে থাইরয়েডের ওষুধ 75 করে খাচ্ছি। আমার মনে হয় তিনি থাইরোক্সিন খাচ্ছেন, 1.5টা করে খাচ্ছেন হয়তোবা। আহ, এবং আমার টিএইচএস লেভেল 2.5। এখন আমার ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেশি থাকে, আমি কি করতে পারি? কামাল ভাইয়ের জন্য স্যার যদি, আমার প্রিয় বড় ভাই, আচ্ছা, তার জন্য কি সমাধান দেন। আপনি নিচ্ছেন থাইরক্সিন খাচ্ছেন, টিএসএস লেভেল আপনার ভালো আছে, এটা বোঝা যাচ্ছে যে আপনার থাইরয়েডের কোনো সমস্যা এখন নেই, কন্ট্রোল আছে, কিন্তু ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি। এখন বুঝতে হবে ট্রাইগ্লিসারাইড লেভেল কত বেশি। ট্রাইগ্লিসারাইড লেভেল যদি 500 করে চলে যায় তাহলে ধরতে হবে যে আপনাকে না থাকে, আপনি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু ট্রাইগ্লিসারাইডটাকে নামাতে পারেন। এক্সারসাইজ করা, অতিরিক্ত কার্বোহাইড্রেট না খাওয়া, ফ্যাটি খাবার না খাওয়া, এগুলো যদি করেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি ট্রাইগ্লিসারাইডটা কখন করেছেন। আপনি যদি দুপুর বেলা, সন্ধ্যাবেলা যদি ট্রাইগ্লিসারাইড লেভেল করেন, কোলেস্টেরল লেভেল করেন, তাহলে কিন্তু এটা ভুল আসবে। সেজন্য সবসময় আমরা বলি যে কোলেস্টেরল গুলো খালি পেটে করা উচিত। তার মধ্যে 4 ধরনের কোলেস্টেরল আমরা দেখে থাকি, এইচডিএল, এলডিএল, টিজিআর, টোটাল কোলেস্টেরল। তার মধ্যে ট্রাইগ্লিসারাইডটা কিন্তু আপনি যদি ভরা পেটে করেন তাহলে সবসময় ভুল আসবে। আপনার যদি 200 থাকে তাহলে দেখবেন 450 এসছে খাওয়ার পরে যদি ট্রাইগ্লিসারাইড করেন। তো আপনি একটু খেয়াল করে দেখবেন যে কখন আপনি করেছেন, এবং নর্মাল হচ্ছে 150-এর নিচে থাকলে ভালো হয়। কিন্তু যদি 150 থেকে 500 হয় তাহলে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন, সেকেন্ডারি কজ গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন, কেমন, এবং আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করে ওজন কমালে কিন্তু ট্রাইগ্লিসারাইড কমে যাবে। আর যদি দেখেন যে তাতেও আপনার কাজ হচ্ছে না, 500-এর উপরে চলে যাচ্ছে ট্রাইগ্লিসারাইড, তখন এক ধরনের ওষুধ আছে যেটা আমরা জেম ফাইব্রোজেল অথবা ফেনোফাইব্রেট জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে আপনার ট্রাইগ্লিসারাইড লেভেলটা কমিয়ে ফেলতে পারি। ট্রাইগ্লিসারাইড কমানো খুব গুরুত্বপূর্ণ যদি 500 করে যায়, কারণ এটার কারণে প্যানক্রিয়াটাইটিস হতে পারে ট্রাইগ্লিসারাইড বেশি থাকার কারণে, এবং এই প্যানক্রিয়াটাইটিস থেকে কিন্তু আপনার ডায়াবেটিস দেখা দিতে পারে। কেমন, অনেক বেশি ট্রাইগ্লিসারাইড থাকলে এই প্যানক্রিয়াটাইটিস নিয়ে অনেক সময় মানুষজন হাসপাতালে ভর্তি হয়। অবশ্যই থ্যাংক অবশ্যই। ইউ ভেরি মাচ। তো এই জায়গাটাতে কামাল ভাই, আপনি স্যারের কথাগুলো নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছেন, এবং আপনি চাইলে স্যারের সঙ্গে সরাসরি, আমি অবশ্যই স্যারকে বলে দিব আপনি আমার ভাই, আপনার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনি স্যার যে পরামর্শ দিয়েছেন আপাতত সেটি গ্রহণ করুন, এবং প্রয়োজনে সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমি নিশ্চয়ই স্যারকে বলে দিব। স্যার, আর একটি প্রশ্ন নিব, সেই প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের জবনিকা টানবো। কারণ মিস্টার জালাল আহমেদ তিনি পরপর 2বার একই কোশ্চেন করেছেন, আমরা প্রশ্নটা অ্যাভয়েড করতে পারছি না। তিনি একটি মজার প্রশ্ন রেখেছেন যে স্যার, আমার আহ, আমার মনে হয় এই প্রশ্নটি না, তার আগে আরো একটি প্রশ্ন তিনি লিখেছেন। স্যার, আমার ডায়াবেটিস 10 বছর যাবত, আমি কোনো ঔষধ নেই না, তবে বাইরে একটু কাজ করলে শরীর অনেক দুর্বল হয়ে যায়। আহ,
এই প্রশ্নের উত্তরটা স্যার আপনি কি দিবেন, তো ব্যাখ্যাটা কি আছে আপনার কাছে? আচ্ছা, উনি 10 মোহাম্মদ বছর জালাল আহমেদ, ডায়াবেটিস, কোনো আপনি ওষুধ কিন্তু নেন না, আপনার ওনার সুগার। বয়সটি উল্লেখ করুন, বয়সটি জালাল আহমেদ, আপনি 10 বছর যাবত ডায়াবেটিসে ভুগছেন। এটার আসলে প্রমাণটাও আমরা জানছি না যে তিনি কি আসলে চেক করান আচ্ছা, কিনা, হ্যাঁ, তার না, লেভেল যেটা তিনি হচ্ছে যে, ডায়াবেটিস। হ্যাঁ, আমি মনে করি যে উনি খুব চমৎকার ভাবে ওনার যে নিয়মানুবর্তিতা, এটা অন্য পেশেন্টদের জন্য আমি মনে করি খুবই লার্নিং একটা ব্যাপার। যে যারা দর্শক শুনছেন, এই যে দর্শক দেখেন 10 বছর ধরে ওনার কোনো ছাড়াই ওনার ডায়াবেটিস কন্ট্রোল আছে, এটা কি ইন্ডিকেট করে উনি তার জীবন আচার, উনি তার খাওয়া দাওয়া কন্ট্রোল, হাঁটাহাঁটি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ লাইফ স্টাইল তিনি হয়তোবা চমৎকার ভাবে মেনটেন করছেন বলেই হয়তোবা তিনি তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। এবং আমরা যদি আরো একটু ক্লিয়ার হতাম যে তিনি কি কি ঔষধ সেবন করেন, এবং তিনি সেকেন্ডারি আরো একটি কোশ্চেন রেখেছেন যে খাওয়ার 2 ঘন্টা পর 160 থেকে 180 থাকে, এটি আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন? এটি কি আপনার ব্লাড প্রেশার? এটা মিলিগ্রাম পার ডেসিলিটার আছে। হ্যাঁ, মিলিমোল পার 160 থেকে ডেসিলিটারে হচ্ছে যে 6, 8, 9 থাকে। আর মিলিগ্রাম হচ্ছে 180 দিয়ে যদি আমরা যদি 19 দিয়ে যদি গুণ করি তাহলে এটা আসে আর কি, গ্লুকোজ। হ্যাঁ, এবং তার এটা বয়স কিন্তু মিলিগ্রাম পার 36 বছর মিলিগ্রাম পার বয়স। ডেসিলিটার তার বলেছে আর মানে কি। কি তার ডায়াবেটিস 26 বছর বয়সের থেকে তার ডায়াবেটিস, তার হ্যাঁ, বয়স হতে পারে, হতে পারে। হ্যাঁ, কারো অল্প বয়স আচ্ছা থেকে। আচ্ছা, আপনি খুব অবাক হবেন আপনাকে যে জন্মের পর মানুষের ডায়াবেটিস হতে পারে, বাচ্চা 6 মাস, জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত হলে এক ধরনের ডায়াবেটিস আছে, বলে নিওনেটাল ডায়াবেটিস। আচ্ছা 6 মাস থেকে অনওয়ার্ডস টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, এবং যেটা আচ্ছা বয়সকালে হয় সেটা টাইপ 2 ডায়াবেটিস। কিন্তু বাচ্চারা মোটা হয়ে যাওয়ার কারণে এখন 8 বছর, 10 বছর, এবং ওয়ার্ল্ডে টাইপ 2 ডায়াবেটিসের যে একদম সর্বনিম্ন বয়স 3 বছরের বাচ্চা টাইপ 2 ডায়াবেটিস আছে। আপনি চিন্তা করেন, এত মোটা বাচ্চা। তো এটাও খুব অ্যালার্মিং, এবং এটা খুব চিন্তার বিষয়। আমি মনে করি যে বাসুদেব এটা নিয়ে প্রচার করবেন, শিশুদের যে অনুষ্ঠানগুলো থাকবে সেখানে তাদের যে মুটিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা নিয়ে নিশ্চয়ই আপনি আমরা স্যার আলোচনা করবেন, আমি আশা করি। এটা নিয়ে স্যার আমরা বিশদ আলোচনা করব, কারণ এটি আমাদের আলোচনার একটি সেগমেন্ট রয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আর এজন্য অবশ্যই কিন্তু আপনার রাজ টিভির স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত ডায়াবেটিস সলিউশন, অর্থাৎ ডায়াবেটিসের সমস্ত সমাধান কিন্তু এখানেই হবে। আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং পাওয়ার্ড বাই বিগ লিমিটস। আপনার অনুষ্ঠানটি দেখবেন, ডায়াবেটিস সম্পর্কে আপনাদের সচেতনতা বৃদ্ধি পাবে, আপনি ভালো থাকবেন, ভালো থাকবে আপনার পরিবারের মা বাবা। স্যার, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে, কারণ আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, পরবর্তীতে আরো একটি পর্ব শুরু হবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আজকের এই আয়োজন সম্পর্কে আপনার মতামত জানিয়ে, এবং সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এই বিষয়টা জেনেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। প্রথমেই অবশ্যই ধন্যবাদ দেওয়ার পালা যে ডাক্তার বাসুদেব এবং তার রাজ টিভি, এটা আসলে ডেডিকেটেড ফর পেশেন্টস। আমি মনে করি আমাদের আপামর জনসাধারণের জন্যই এই টেলিভিশন। আসলে এটা ইউনিক একটা ব্যাপার যে শুধুমাত্র ডাক্তারদেরকে নিয়ে চিকিৎসা সংক্রান্ত যে একটা টেলিভিশন, এটা একটা খুব ইউনিক একটা আইডিয়া। আমি মনে করি বিশ্বে এটা অনন্য। আমি মনে করি যে বাসুদেব এবং তার যে টিম যেটা করেছেন, তার জন্য বাসুদেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এটা যে কত বড় উপকার হচ্ছে পেশেন্টদের, এটা আসলে চিন্তার অবকাশ রাখে না। আর হচ্ছে যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ তারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন। এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল সবসময় এই ধরনের সায়েন্টিফিক প্রোগ্রামের সাথে থাকেন, সেজন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং দর্শকদেরকে আমি যেটা বলতে চাই যে আপনারা এতক্ষণ ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আপনারা আছেন আমাদের সাথে আলোচনায়, সেজন্য বিশেষভাবে ধন্যবাদ। আর আমরা বলবো যে আমাদের মতো দেশ, যেটা বলা শুরু করেছিলাম, যে আমার মতো দেশে যে এই ডায়াবেটিসের যে প্রকোপ এবং এই ডায়াবেটিসের যে জটিলতা, এটা আসলে কিডনি খারাপ হলে 2 বছর বাঁচতে কিন্তু প্রায় 50 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। সুতরাং কিডনিটা যেন খারাপ না হয় তার চেষ্টা করতে হবে। তার জন্য কি করার আছে, আমাদের ভালো ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ধূমপান করা যাবে না, ব্যথার ওষুধ খাওয়ার ব্যাপারে খুব সাবধানতা হবে। এই ধরনের যে সাবধানতাগুলো, এটা যদি অবলম্বন করি তাহলে কিন্তু কিডনির চোখ নষ্ট হবে না। আর এটা হলে কিন্তু আপনার তো আর্থিক ক্ষতি হলোই, আপনার পারিবারিকভাবে নিঃস্ব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য এই সহজ রোগটাকে আমরা যেন জটিল না করে ফেলি, আমরা ডায়াবেটিসকে যেন নিয়ন্ত্রণ করে এই কিডনির সমস্যা, চোখের সমস্যা থেকে যেন আমরা নিজেকে বাঁচাই এবং আমাদের পরিবারকে বাঁচাই।
সে ব্যাপার খেয়াল রাখতে হবে। শিশুরা যেন মোটা না হয়ে যায়, অল্প বয়সে ডায়াবেটিস না হয়ে যায়, সেজন্য খেয়াল রাখবেন। এবং সর্বোপরি আপনারা ডায়াবেটিস হওয়ার পরে আমরা হাঁটা শুরু করি, আমরা যেন ডায়াবেটিস হওয়ার আগেই হাঁটি, তাতে আপনার ডায়াবেটিসের যেন না হয়, কেমন, এটা চেষ্টা করতে হবে। সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি রাজ টিভি এবং বাসুদেব এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরা প্রত্যাশা রাখবো এভাবে রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবেন। আপনাকেও আবারও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, রাজ টিভি পরিবারের পক্ষ থেকে, আজকের এই আয়োজনে যারা নেপথ্যে ছিল প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। স্যার, কথাগুলো আমরা শুনছিলাম মনোযোগ দিয়ে। প্রিয় দর্শক, ডায়াবেটিস, যেই ডায়াবেটিসের নামের আগে বানানটা যদি ডি হয়ে থাকে, সেই ডি দিয়ে আপনি চিন্তা করবেন। স্যার কিন্তু চমৎকার ভাবে বলেছেন। প্রথমে যদি আমরা ডিসিপ্লিন, একটি ডি এর কথা চিন্তা করি, সেটি হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খল জীবন। এরপর হচ্ছে আপনার ডায়েট, আপনি কি খাচ্ছেন, খাদ্য খাচ্ছেন না অখাদ্য খাচ্ছেন, এটি কিন্তু আপনার দেখার বিষয়। তারপর হচ্ছে ড্রাগ, অর্থাৎ আপনি প্রথম দুটিকেই যদি আপনি আপনার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকাংশেই ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন। আর তারপরে যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, ফেলিওর হয়ে থাকে, তখন ড্রাগ, আর সেই ড্রাগের জন্য আছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, আছেন ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, আছেন অনেক চিকিৎসক, তাদের কাছে আপনারা পরামর্শ গ্রহণ করবেন। তবে অবশ্যই আপনারা কোনো অপচিকিৎসার শিকার হবেন না। আর কোনো গান বাজনা শুনে, আংটির গুণাগুণ শুনে আপনারা আংটি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে যাবেন না। পানি পড়া খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে যাবেন না। আপনি কোনো ঝাড়ফুঁক করে ডায়াবেটিস নামাতে যাবেন না। এতে করে আপনার কিন্তু বিপদই ঘটবে এবং পক্ষান্তরে মৃত্যুর ঝুঁকি থেকে যাবে। তো এই বিষয়ে আপনি সতর্ক তো? ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর বেশি বেশি করে রাজ টিভির এই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডায়াবেটিস সলিউশনের সাথে থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.